অলরাইট, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফাইনাইট স্কোয়ার ওয়েভ। গতকাল আলোচনা করেছি, আজকে বেশি দূর এখানে লিঙ্গার করব না। ভিএক্স হচ্ছে 0 when x lies between -a and +a. When x is in the open interval between -a and +a, এখানে লেস দেন ইকুয়াল টু দেই নেই বলে এই -a বিন্দু আর +a বিন্দুটা এক্সক্লুডেড, তাহলে ইটস an open interval. আমি ইনক্লুডও করতে পারতাম, doesn't really matter in this context. So Vx is equal to 0 when -a is less than x less than a. এখানে -a থেকে +a পর্যন্ত, আর অরিজিন নিয়েছি, কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন নিয়েছি ঠিক মধ্যবিন্দুতে, আর অন্য জায়গায় v0 x equal to -a সহ মাইনাস এর বাঁ পাশে আপ টু x equal to -infinity, পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট এবং ওটার মান v0। একইভাবে x equal to a থেকে x equal to +infinity পর্যন্ত আবার পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, একই মানে, সেই মানটা হচ্ছে v0। ভেতরেও পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, মান হচ্ছে 0। So there is a finite discontinuity in the potential energy at the 2 points -a, x equal to -a, and x equal to +a. Finite discontinuity. এই ধরনের প্রবলেম আমরা দুই রকম সলিউশন দেখি। একটা হচ্ছে বাউন্ড স্টেট, আবদ্ধ অবস্থায় যদি পার্টিকেলটা থাকে তাহলে সে বাউন্ড স্টেটের এনার্জি কি হবে, ওয়েভ ফাংশনটা কি হবে ইত্যাদি। ওয়েভ ফাংশন যাই হোক না কেন, যেহেতু এটা বাউন্ড স্টেট, আমি জানি যে ওয়েভ ফাংশনটা মোটামুটি থাকবে যেখানে পোটেনশিয়াল ওয়েলথ এক্সিস্ট করে সেইখানে। এইখানে পোটেনশিয়াল ওয়েলথ থেকে দূরে গেলে ওয়েভ ফাংশন শূন্য হয়ে যাবে, কারণ এটা তো বাউন্ড অবস্থা আছে। বাউন্ড অবস্থায় আছে মানে পার্টিকেলটা বহু দূরে যেতে পারবে না, কেন্দ্র থেকে পোটেনশিয়াল ওয়েলের ভেতরেই অবস্থান করবে। ওটা বাউন্ড স্টেট। আর একটা হচ্ছে স্ক্যাটারিং স্টেট। স্ক্যাটারিং স্টেট মানে পার্টিকেলটার এনার্জি এমন যে পার্টিকেলটা যে কোনো জায়গায় যেতে পারে, -infinity থেকে x equal to +infinity পর্যন্ত যে কোনো জায়গায় পার্টিকেল পারে। এই ধরনের স্টেটস গুলোকে বলে আনবাউন্ড স্টেটস অথবা স্ক্যাটারিং স্টেটস। আমরা দুটো স্টেটই একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাউন্ড স্টেটস। ওকে, এখন আমাদের বাউন্ড স্টেটের আইগেন ভ্যালুস গুলো কি হবে খেয়াল রাখো। বাউন্ড স্টেট করতে গেলে এনার্জির আইগেন ভ্যালু অথবা হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু 0 থেকে শুরু করে v0 পর্যন্ত এর মধ্যে থাকতে হবে। এনার্জি যদি পার্টিকেল এনার্জি যদি v0 এর চাইতে উপরে হয়ে যায় তখন সেটা আনবাউন্ড স্টেট হয়ে যাবে। বাউন্ড স্টেট করতে গেলে এনার্জির মান হতে হবে v0 এর চাইতে কম কিংবা 0 চাইতে বেশি। 0 চাইতে কমে কোনো স্টেট থাকতে পারবে না, কারণ 0 চাইতে কম এনার্জি যদি চিন্তা করি নেগেটিভ অল থ্রু, তাহলে এমন কোনো রিজিয়ন নাই যেখানে যেখানে টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি চাইতে বেশি, সব জায়গায় কম। তার মানে সব জায়গায় কাইনেটিক এনার্জি নেগেটিভ, কিন্তু সেটা তো সম্ভব না। কাইনেটিক এনার্জি তো আসলে পজিটিভ কিংবা 0। ফলে বাউন্ড স্টেট এক্সিস্ট করবে only when energy lies between 0 to v0. There will be no state when energy is negative, and when the energy is greater than v0, those states would be called scattering states. তো আমার লাগবে, বাউন্ডারি কন্ডিশন লাগবে। শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করব সাবজেক্ট টু বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন গুলো কি? ওয়েভ ফাংশন সাই সব জায়গায় কন্টিনিউয়াস উইদাউট এক্সেপশন। এমন হতে পারে একটা পয়েন্টে পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউয়াস, সেই ডিসকন্টিনিউটি ফাইনাইট হতে পারে, ইনফিনিট হতে পারে, নো ম্যাটার, ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস। ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কি হবে? যেই সমস্ত জায়গায় পোটেনশিয়াল তো ওয়েভ, সেই সমস্ত জায়গায় তো ডেরিভেটিভ কন্টিনিউয়াস, কিন্তু যে সমস্ত জায়গায় পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউটি আছে, যেমন এইখানে আছে এখানে আছে, ওই সমস্ত পয়েন্টে ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কি হবে? ওয়েল, ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে যদি এই ডিসকন্টিনিউটি ফাইনাইট হয়, আর যদি ডিসকন্টিনিউটি ইনফিনিট হয় তাহলে ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, এটা আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন ডিরাইভ করেছি। আবার সাই প্রাইমের কি হবে? সাই প্রাইম ঠিক আছে, সাই ইজ এ ফাংশন অফ এক্স, সাই প্রাইম ইজ অলসো এ ফাংশন অফ এক্স।
psi prime মানে হচ্ছে ডেরিভেটিভ অফ psi with respect to x। যে সমস্ত জায়গায় পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস, যেমন মাইনাস এ এবং প্লাস এ বাদ দিলে, এই দুইটা বিন্দু যদি বাদ দিই এখানে মাইনাস এ প্লাস এ, সব জায়গায় পোটেনশিয়াল কন্টিনিউয়াস। যেখানে পোটেনশিয়াল কন্টিনিউয়াস সেখানে কোনো প্রবলেম নাই, সাই কন্টিনিউয়াস, সাই প্রাইম কন্টিনিউয়াস। প্রবলেম দাঁড়াতে পারে at the points of discontinuity of the potential। এই ডায়াগ্রামে মাইনাস এ তে একটা ডিসকন্টিনিউটি আছে, প্লাস এ তে একটা ডিসকন্টিনিউটি আছে, প্লাস এতে আছে। এই ডায়াগ্রামে আরো দেখাচ্ছে যে এই দুটো ডিসকন্টিনিউটি ফাইনাইট, ফলে এই দুই বিন্দুতে মাইনাস এবং প্লাস এতে সাই প্রাইম কন্টিনিউয়াস হবে, সাই এর মতো সাই প্রাইম কন্টিনিউয়াস হবে। এই ভি নট যদি ইনফিনিটি হতো, তার মানে এই দুই বিন্দুতে x ইকুয়াল টু মাইনাস এ এবং x ইকুয়াল টু প্লাস এই দুইটা জিওমেট্রিক্যাল পয়েন্টে যদি ভি এর ডিসকন্টিনিউটি ইনফিনিট হতো, তাহলে সাই প্রাইম ডিসকন্টিনিউয়াস হতো। এখানে কিন্তু কন্টিনিউয়াস হবে, কারণ ভি নট একটা ফাইনাইট, ফলে এই ডিসকন্টিনিউটি আছে, তবে এটা ফাইনাইট ডিসকন্টিনিউটি। ফাইনাইট ডিসকন্টিনিউটি বলেই সাই প্রাইম কন্টিনিউয়াস হবে। সেটা গতকাল আমি প্রুফ করেছিলাম। ওই প্রুফ করেছিলাম কিভাবে? By integrating the Schrodinger equation starting from say on the left side of a discontinuity to the right side of the discontinuity, এভাবে ইন্টিগ্রেট করে দেখিয়েছিলাম যে এই বাউন্ডারি কন্ডিশন ফলো করবে সাই প্রাইম। তো সাই প্রাইম বাউন্ডারি কন্ডিশন আমরা ডিরাইভ করে নিয়েছি, ওকে, ফ্রম দ্য Schrodinger equation। আর সাই এর বাউন্ডারি কন্ডিশন আমি বলেছি সব জায়গায় সাই কন্টিনিউয়াস হতে হবে, পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস হোক, ডিসকন্টিনিউয়াস হোক, এবং ডিসকন্টিনিউটি ফাইনাইট হোক কিংবা ইনফিনিট হোক, নো ম্যাটার, সব পয়েন্টে ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস। এটা কোথাও ডিরাইভ করি নাই কোনো ইকুয়েশন থেকে, এটা জাস্ট আরোপ করছি আমি ফ্রম কমন সেন্স। আর সাই বাউন্ডারি কন্ডিশন ডিরাইভ করে নিয়েছি আমি, ওকে। এখন আমি একটা ওয়েভ ফাংশনের একটা স্টেটের corresponding to every state there's a wave function. Well, corresponding to every state there's a ket. এবং কেটের ফাংশন আছে, প্রতিটা কেটের কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন করে একটা ওয়েভ ফাংশন করা যায়। আমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশন করে আর অন্য ধরনের ওয়েভ ফাংশন করতে পারতাম, অথবা একটা ডিসক্রিট রিপ্রেজেন্টেশন করে ওই কেটের একটা ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স পেতে পারতাম, রাইট। কিন্তু আর যখন এক্সটা কন্টিনিউয়াস, তখন ম্যাট্রিক্স না বলে বলি ফাংশন অফ এক্স। যাই হোক, প্রতিটা স্টেটের জন্য একটা ওয়েভ ফাংশন আছে, এবং ওয়েভ ফাংশনের প্যারিটি থাকে, স্টেটের করসপন্ডিং একটা ওয়েভ ফাংশন থাকে, এবং ওয়েভ ফাংশনের একটা প্যারিটি থাকে, সেই প্যারিটিকে বলি যে স্টেটের প্যারিটি। এখন প্যারিটি কি এটা আলোচনা করেছি আগে, আবার আলোচনা করছি। ধরো আমি পড়ি, দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন ইজ এটা h psi ইকুয়াল টু e। এই সাইটা বাঁ দিকের সাইটা কমন নিলে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা h মাইনাস h স্কয়ার স্কয়ার বাই 2m d2 বাই dx স্কয়ার প্লাস v অফ x ব্র্যাকেট, তারপরে সাই লিখতে পারতাম, তাহলে এটা হচ্ছে h psi। আমি কিন্তু এটা এই ইকুয়েশনটা লিখছি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে কাইনেটিক এনার্জি হচ্ছে ফর এ সিঙ্গেল পার্টিকেল moving on in one dimension, x-axis, kinetic energy is a differential operator, minus h square by 2m d2 by dx square. A differential operator হচ্ছে kinetic energy operator, or potential energy operator becomes simply a multiplicative operator, okay. V যদি হয় operator, potential energy operator, V would be a function of x operator, okay. This V is a function of eigenvalue x. Okay, so this V of x is not but eigenvalue of the operator V, which is a number. In coordinate representation, if V depends only upon x, this V is a multiplicative operator. It's simply a scalar. This V is simply the eigenvalue of the potential energy operator, okay. In coordinate representation, potential operator is simply the eigenvalue, which is not the. I can take it to be an multiplicative operator. So left hand side হচ্ছে h psi, right hand side হচ্ছে e psi.
ইকুয়েশন 3 এটাই তো আইগেনভ্যালু ইকুয়েশন ফর দ্য হ্যামিল্টনিয়ান। ইটা হচ্ছে আইগেনভ্যালু অফ দ্য হ্যামিল্টনিয়ান এন্ড সাই হচ্ছে ওয়েভ ফাংশন। আমি ইচ্ছা করলে সাই এর সাবস্ক্রিপ্ট হিসাবে একটা ই দিতে পারতাম, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এইটা হচ্ছে ওয়েভ ফাংশন করেসপন্ডিং টু আইগেনভ্যালু ই, কিন্তু এত মনে করিয়ে দেওয়ার দরকার নেই, আমি এখানে বুঝতেই পারছি। ওকে, এখন এই ইকুয়েশনে উই মেক এ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে x গোয়িং টু মাইনাস এক্স, তার মানে এটাকে বলে রিফ্লেকশন থ্রু দ্য অরিজিন। সব এক্স এক্স করে দাও, এটা ওয়ান ডাইমেনশন, তো এক্স কে মাইনাস এক্স করে দাও। 3 ডাইমেনশনে লিখতাম আমি এক্স কে মাইনাস এক্স করো, ওয়াই কে মাইনাস ওয়াই করো এবং জেড কে মাইনাস করো। এটাকে অনেকে বলে রিফ্লেকশন থ্রু দ্য অরিজিন। রিফ্লেকশন থ্রু এ মিরর না, মিরর তো হচ্ছে একটা প্লেন, এটা রিফ্লেকশন থ্রু এ পয়েন্ট, একটা পয়েন্টে রিফ্লেকশন হবে। ওকে, এটাকে এই অপারেটরকে বলে, এই অপারেশনকে বলে প্যারিটি অপারেশন। এই যে ট্রান্সফরমেশন করলাম x গোয়িং টু মাইনাস এক্স, ট্রান্সফরমেশনকে বলে প্যারিটি ট্রান্সফরমেশন। Such a transformation is called space inversion or parity transformation. Under this transformation, equation 3 transforms to equation 3 পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে কি হয়? এইখানে যদি x কে মাইনাস এক্স করো তাহলে ডেরিভেটিভের কোনো পরিবর্তন হয় না। x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা আর মাইনাস x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা একই উত্তর। একবার ডেরিভেটিভ করলে কিন্তু একটা মাইনাস সাইন আসতো, কিন্তু আমার আছে দুটো ডেরিভেটিভ, তাহলে এই ডেরিভেটিভ অপারেটরের কোনো পরিবর্তন নেই। এটা তো কনস্ট্যান্ট, এখানে তো পরিবর্তন নেই। তাহলে ইকুয়েশন 3 কি দাঁড়াচ্ছে? মাইনাস এইচ স্কয়ার বাই 2m d2 বাই dx স্কয়ার, এখানে x মাইনাস এক্স দিলাম কিন্তু ওইটা সমান, আর সাই অফ মাইনাস এক্স হবে v অফ মাইনাস এক্স, x এর জায়গায় মাইনাস এক্স করো, psi at minus x, e psi of minus x. That's equation 4. এটা হচ্ছে transformed eigenvalue equation after I make this parity transformation. এখন ধরা যাক যদি পোটেনশিয়ালটা সিমেট্রিক হয়, আমার পরবর্তী না হচ্ছে ফর এ সিমেট্রিক পোটেনশিয়াল। ধরা যাক পোটেনশিয়ালটা সিমেট্রিক, পোটেনশিয়ালটা ইভেন ফাংশন অফ x, তার মানে v of minus x equal to v of x, এটা ইভেন ফাংশন অফ x। আমি ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল এনার্জি যে v, that's an even function of x, তার মানে v at minus x is the same as v at x, that is v of x is a symmetric function of x or an even function of x. আমার পোটেনশিয়ালটা কি সিমেট্রিক ফাংশন অফ x? আমার যে ফাইনাইট স্কয়ারাল পোটেনশিয়ালটা আমি এটা কি সিমেট্রিক পোটেনশিয়াল? ইয়েস, সিমেট্রিক। কেন্দ্র থেকে, কেন্দ্রটা এখানে নিয়েছি তাই সিমেট্রিক হয়েছে। কেন্দ্র থেকে বাঁ দিকে একটা বিশেষ দূরত্বে যদি যাই আর ডান দিকে সম দূরত্ব যদি যাই, পোটেনশিয়ালের মান আইডেন্টিক্যাল, সম দূরত্বে, তাহলে এটা সিমেট্রিক, ইটস এ সিমেট্রিক পোটেনশিয়াল। অরিজিনটা এখানে বলে, অরিজিন যদি এখানে বসাতাম তাহলে কিন্তু সিমেট্রিক পোটেনশিয়াল না। সিমেট্রিক পোটেনশিয়াল কি না ডিপেন্ড করে তোমার অরিজিনটা কোথায় আছে। এখানে আমি ইচ্ছা করে অরিজিনটা মাঝখানে দিয়েছি, আমি চাই অরিজিনটা এইখানে যে কোনো জায়গায় দিতে পারতাম। অরিজিনটা সেন্টার পয়েন্টে না দিয়ে অন্য যে কোনো জায়গায় দিলে এই পোটেনশিয়ালটা সিমেট্রিক থাকবে না। পোটেনশিয়ালটা সিমেট্রিক থাকলে কিছু সুবিধা আমার পাবো। আমি কি সুবিধা পাবো একটু দেখা যাক। এই জন্যই বুদ্ধি খাটিয়ে আগে এখানে করেছি, দিয়েছি অরিজিনটা। সুবিধা কি হবে? সুবিধা একটু পরে বুঝবে সুবিধা কি। ওকে, ভিটা সিমেট্রিক ধরে নিচ্ছি। সিমেট্রিক হলে ট্রান্সফর্ম শ্রোডিঙ্গার ইকুয়েশন কি দাঁড়ালো? ওই ভি অফ মাইনাস এক্স ভি অফ এক্স। এই ইকুয়েশন 4 হচ্ছে ট্রান্সফর্ম শ্রোডিঙ্গার ইকুয়েশন, এবং পোটেনশিয়াল যদি সিমেট্রিক হয় ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি অফ এক্স, তাহলে সাই অফ এক্স সাই মাইনাস এক্স রেখে দেবো, তাহলে ট্রান্সফর্ম শ্রোডিঙ্গার ইকুয়েশন দাঁড়ালো এইটা। ওকে, সাই মাইনাস এক্স। এখন ইকুয়েশন 5 এবং ইকুয়েশন 1 কম্পেয়ার, ইকুয়েশন 1 কি ইকুয়েশন 2 কম্পেয়ার করো, ইকুয়েশন 3 কম্পেয়ার করো। এটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন।
এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্টিং এর এখানে সাই অফ এক্স সাই অফ এক্স সাই অফ এক্স আর 5 কিন্তু একই ইকুয়েশন, শুধু সাই অফ মাইনাস এক্স সাই অফ মাইনাস এক্স। তাহলে ট্রান্সফর্মড ইকুয়েশন দাঁড়ালো এটা। এটা কি বলছে? এটা বলছে যে সাই অফ মাইনাস এক্স, যদি এই ইকুয়েশনটা বলছে সাই অফ এক্স is an eigenfunction of the Hamiltonian operator with eigenvalue E. আর ইকুয়েশন 5 বলছে যে যদি বিটা সিমেট্রিক ফাংশন অফ এক্স হয় তবে সাই অফ মাইনাস এক্স ও এইচ এর আইগেন ফাংশন। এটা তো এইচ এর পরিবর্তন হয়নি, এইচ এর কোনো পরিবর্তন হয়নি, কারণ ভি এর কোনো পরিবর্তন হয়নি, যেহেতু আমি ধরে নিয়েছি যে বিটা সিমেট্রিক, বিটা ইভেন। আর ডি2 বাই ডিএক্স স্কয়ার তো কোনো পরিবর্তন ঘটবে না, কারণ এক্স এর সঙ্গে দুইবার ডেরিভেটিভ। ফলে হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন হয় নাই এই ট্রান্সফর্ম করার ফলে। এই ট্রান্সফর্ম করার ফলে, এই ট্রান্সফরমেশন করার ফলে হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন হয়নি, শুধু সাই এর পরিবর্তন হয়েছে। সাই অফ এক্স হ্যাজ বিকাম সাই অফ মাইনাস এক্স। ওকে, তাহলে ইকুয়েশন 3 আমাকে বলছে যে psi of x is an eigenfunction of the Hamiltonian operator with eigenvalue E. তাই যদি হয় এবং প্যারিটি ট্রান্সফরমেশন করার ফলে যদি হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন না হয়, in other words, if Hamiltonian is symmetric under the parity transformation, কোনো পরিবর্তন না হওয়াকে বলে সেই অপারেটরটা সিমেট্রিক। If the operator is unchanged, if the Hamiltonian operator does not change under the parity transformation, then psi of minus x is also an eigenfunction of the Hamiltonian with the same eigenvalue E. Okay. এখন বলো, যদি পোটেনশিয়ালটা সিমেট্রিক হয়, if the potential is a even function of x, তাহলে প্যারিটি ট্রান্সফরমেশন করলে পোটেনশিয়ালের কোনো পরিবর্তন হবে না। আর এই ডাবল ডেরিভেটিভের তো কোনো পরিবর্তন নাই, দুইবার এক্স আছে, দুইবার মাইনাস করলে প্লাস হয়, তাহলে পুরো হ্যামিল্টনিয়ানটা কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে পুরো হ্যামিল্টনিয়ানের যদি কোনো পরিবর্তন না ঘটে ওই প্যারিটি ট্রান্সফরমেশন করার ফলে, তাহলে psi of minus x ও হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন সেম আইগেনভ্যালু E। এখন ধরো আমি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, বাউন্ড স্টেট প্রবলেম দেখছি। জানি আগে থেকে একটা থিওরেম আমি আগেই প্রমাণ করেছি যে ফর ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেমস, খেয়াল রাখো বাউন্ড স্টেট এবং ওয়ান ডাইমেনশনাল, আনবাউন্ড স্টেট না, থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল না, ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল, পার্টিকেলটার মোশন ওয়ান ডাইমেনশনাল, একটা স্ট্রেট লাইন বরাবর পার্টিকেলটা মুভ করে এবং সেই স্ট্রেট লাইনের উপরে পার্টিকেলটা আবদ্ধ আছে। ওকে, আবদ্ধ আছে। ওয়ান ডাইমেনশনাল মোশন, বাউন্ড স্টেট, এই ধরনের ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেমের জন্য এনার্জি আইগেন ভ্যালুস গুলো নন ডিজেনারেট হতেই হবে। এটা একটা জেনারেল থিওরেম, এটা আগে প্রমাণ করেছি যখন আমি হারমোনিক অসিলেটর পড়াচ্ছিলাম, তখন অ্যাপেন্ডিক্স এটা আছে, সেটা পড়ে নেবে তোমরা। শঙ্করের 5 নম্বর চ্যাপ্টারে আছে, সেটা দেখে নেবে এবং মনে রাখবে। কোথায় পড়েছি সেটাও মনে রাখবে, ভবিষ্যতে যদি দেখে নিয়েছো গুড, কারণ ভবিষ্যতে যদি আবার ভুলে যাও তোমাকে জানতে হবে যে শঙ্করের ওই জায়গায় থাকতে পারে, অথবা নোটের ওই জায়গায় থাকতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট তোমার মাথায় থাকতে হবে। সুতরাং রিটেইন করার চেষ্টা করতে হবে, নয়তো কিছুই মনে থাকবে, কিছুই একবারে যদি মনে না থাকে তো তোমার মাথায় একটা হাতুড়ির বাড়ি দেওয়ার সমান হলো। 100 বছর ধরে কোয়ান্টাম মেকানিক্স করার পরে হাতুড়ির দিলাম একবার, সব উবে গেল, কোয়ান্টাম মেকানিক্স সব ব্রেইন থেকে উবে গেল, তার লাভ কি হলো যদি মনে না রাখা যায়?
কিছু মনে রাখতে হবে। ওকে, মনে রাখার জন্য চেষ্টা করতে হবে, খাটতে হবে, এফর্ট দিতে হবে, এটাও বুঝতে হবে। যাই হোক, এখন আমি তো ওয়ান ডাইমেনশনাল বাউন্ডারি প্রবলেম করছি এখানে, ফলে সাইটা ওয়েভ ফাংশন তো এনার্জিটা নন ডিজেনারেট, বাউন্ড স্টেট এনার্জি হচ্ছে নন ডিজেনারেট। একটা বাউন্ড স্টেট আইগেন ফাংশনের জন্য একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে। আমি দেখছি এখানে এর জন্য দুটো সলিউশন আছে, একটা সাই অফ এক্স, আর সাই অফ এক্স এ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স করে দিলে যে নতুন ফাংশনটা পাবে সেই নতুন ফাংশনটাও সলিউশন। কিন্তু আমি জানি একটা সলিউশন আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে। তাহলে সাই অফ এক্স এন্ড সাই অফ মাইনাস এক্স তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা ডিপেন্ডেন্ট, তারা একে অপরের গুণিতক। সাই অফ মাইনাস এক্স দেখা যাবে একটা কনস্ট্যান্ট টাইম সাই অফ এক্স, একটা কনস্ট্যান্ট দেওয়া না দেওয়া ওয়েভ ফাংশনের পরিবর্তন করে না। সো সাই অফ মাইনাস এক্স এন্ড সাই অফ এক্স তারা বেসিকলি রিপ্রেজেন্ট দ্য সেম ওয়েভ ফাংশন। ওকে, সাই অফ মাইনাস এক্স আর সাই অফ এক্স কিন্তু এক ওয়েভ ফাংশন না, ওয়েভ ফাংশন। কিন্তু এই ক্ষেত্রে সাই অফ মাইনাস এক্স ইজ সাম কনস্ট্যান্ট টাইম সাই অফ এক্স, কারণ তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়। ওকে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সব এক্স এর জন্য সাই অফ মাইনাস এক্স টু সেম কনস্ট্যান্ট টাইম সাই অফ এক্স। ওকে, তাহলে এটা আমি বলতে পারবো psi of minus x equal to pi, some constant pi, পাইটা প্যারিটি বলে, এই কনস্ট্যান্টটাকে বলা হবে প্যারিটি। এই জন্য সেটা চিন্তা রাখি এখানে পাই লিখেছি, পাই ফর প্যারিটি। তাহলে psi for one dimensional problem, bound state problem, if of x is the wave function for some energy E, then psi of minus x is also a solution with the same energy of E, same energy E. But since E is non-degenerate, eta non-degenerate, then psi of minus x can be independent of psi of x. That is, psi of minus x and psi of x are linearly dependent. That is, minus x is some constant times psi of x. সেই কনস্ট্যান্টটাকে বলা হয় প্যারিটি। এইখানে যাই আর্গুমেন্ট থাকুক না কেন, এদিকে আর্গুমেন্ট ওটার নেগেটিভ, এখানে এক্সটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখানে যে আর্গুমেন্ট ওটা তার নেগেটিভ। তাহলে এটাকে তো এইভাবে লেখা যায়, আমি আই ক্যান রিপ্লেসিং এক্স বাই মাইনাস এক্স, আমি এভাবে লিখতে পারতাম সাই অফ এক্স ইকুয়াল টু পাই সাই অফ মাইনাস এক্স, একটা আর একটার গুণিতক। ওকে, তাহলে এটা হবে, এটা যদি সত্যি হয় তাহলে এটা সত্যি না? এটা জাস্ট বলছে যে এটা দেখে তুমি মনে করতে পারো যে বাঁ সাইডে যেটা আছে, বাঁ সাইডের সাইড যে আর্গুমেন্ট দিয়েছে সেটা নেগেটিভ। এই আর্গুমেন্টটা নেগেটিভ না, নেগেটিভ এক্স, এক্স তো আবার পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে। বাঁ সাইডের আর্গুমেন্টটা, সাইড যে আর্গুমেন্ট সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। শুধু এই কোয়েশ্চেন বলছে যে ডান সাইডের যে সাই আছে সেই ডান সাইডের সাই এর আর্গুমেন্ট যেটা এক্স, যাই আর্গুমেন্ট হোক না কেন, বাঁ পাশের সাইয়ের আর্গুমেন্টটা তার নেগেটিভ, একটা নেগেটিভ আর কি। এখানে এক্স দিলে ওখানে মাইনাস এক্স, এখানে এক্স দিলে এখানে মাইনাস এক্স, একই কথা। সো আই ক্যান রিপ্লেস এক্স বাই মাইনাস এক্স, কারণ এক্স তো পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে। সো রিপ্লেসিং এক্স বাই মাইনাস এক্স ইন ইকুয়েশন এক্স, এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, এটা আইডেন্টিক্যাল ইকুয়েশন। 6 এবং 7 আইডেন্টিক্যাল ইকুয়েশন, ভিন্ন ইকুয়েশন নয়। If psi of minus x equals, okay, তাহলে তুমি বলতে পারতে এই ইকুয়েশন সলভ করতে ওইভাবে লেখা যেত, psi of x equal to 1 by pi psi of minus x। আপনি এখানে 1 by pi না লিখে পাই লিখছেন কেন? 1 by pi ও লিখতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে যে পাই ইকুয়াল টু 1 by pi, তার মানে পাই স্কয়ার ইকুয়াল টু -1, তার মানে পাই ইকুয়াল টু প্লাস মাইনাস 1। সেটা একটু
পরেই দেখাচ্ছি। এখান থেকে এই কোয়েশ্চেনটাকে অল্টারনেটিভলি দুই ভাবে লেখা যায়, psi of x equal to pi psi of minus x, অথবা psi of x equal to 1 by pi psi of minus x। তার মানে pi equal to 1 by pi, তাহলে pi square 1। এখন আগে বুঝি 6 এবং 7 আইডেন্টিক্যাল কি না, একই তো দিচ্ছি। x এর মান যখন 2 নাও তখন এটা বলছে psi at -2 equal to pi times psi at 2। x এর মান যদি -2 নাও তাহলে বলছে psi at 2 is equal to pi times psi of -2। সেটা তো এখান থেকে পেতে পারো। এখানে x equal to -2 নিয়ে বাম সাইডে পেয়েছি psi of 2 equal to pi psi of -2। সেটা আমি পাবো এখানে x equal to 2 বসালে পাবো psi of 2 equal to pi psi of -2। একই, এখানে যা পেলাম ওখানেও তাই পেলাম। ওকে, কারণ এখানে x equal to -2 নিয়ে psi of 2 equal to pi psi of -2 পেলাম। এখানে x equal to 2 নিলে আমি একই ইকুয়েশন পাবো, psi of 2 times pi of psi -2। এভাবে ফর এভরি x আমি দেখাতে পারবো যে 6 এবং 7 আইডেন্টিক্যাল। 6 থেকে যা পাচ্ছি 7 থেকেও তাই পাবো। ওকে, তাহলে psi of x equal to pi psi minus x, আবার psi of minus x equal to pi psi of x, তাহলে pi square psi of x, তাহলে pi square equal to 1, তাহলে pi equal to 1 or -1। Thus we can have pi যদি 1 নেই psi of minus x equal to psi of x, তার মানে ওয়েভ ফাংশন ইজ ইভেন। অথবা pi যদি -1 নেই আমি পাবো psi of minus x equal to minus psi of x, তার মানে ওয়েভ ফাংশন ইজ odd। That means when the wave function is even, যখন pi equal to 1, we say that the corresponding state of the system has parity equal to 1 or even parity. Similarly, for odd wave functions, the state of the system has odd parity. তার মানে আমি কি প্রমাণ করলাম? আমি প্রমাণ করলাম এটা, if the Hamiltonian of a system is invariant under the parity transformation, হ্যামিল্টনিয়ান কখন ইনভ্যারিয়েন্ট হবে? যদি পোটেনশিয়ালটা ইনভ্যারিয়েন্ট হয়, সেটা ইম্পর্টেন্ট। পোটেনশিয়ালটা ইনভ্যারিয়েন্ট হতে হবে আন্ডার প্যারিটি, আর এটা তো ইনভ্যারিয়েন্ট বটে, এটা আর বলতে হয় না, d2/dx²। ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে পোটেনশিয়ালটা হতে হবে সিমেট্রিক ফাংশন, ইভেন ফাংশন অফ x, তাহলে এই পোটেনশিয়ালটা হতে হবে ইভেন, তাহলে হ্যামিল্টনিয়ানটা ইনভ্যারিয়েন্ট হবে। প্যারিটি ট্রান্সফরমেশন করলে x equal to -x করলে হ্যামিল্টনিয়ানে কোনো পরিবর্তন হবে না, তার মানে হ্যামিল্টনিয়ানটা ইনভ্যারিয়েন্ট থাকবে। যদি প্যারিটি ট্রান্সফরমেশন করলে হ্যামিল্টনিয়ান ইনভ্যারিয়েন্ট থাকে, এবং হ্যামিল্টনিয়ান ইনভ্যারিয়েন্ট থাকবে যদি পোটেনশিয়ালটা সিমেট্রিক হয়, পোটেনশিয়ালটা যদি ইনভ্যারিয়েন্ট থাকে, তাহলে একটা ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেমের জন্য প্রতিটা এনার্জি আইগেন ভ্যালু, প্রতিটা এনার্জি আইগেন ভ্যালুর করসপন্ডিং ওয়েভ ফাংশন হয় ইভেন নয় অড, হয় ইভেন নয় অড। এটাই প্রমাণ করলাম। ইফ দ্য হ্যামিল্টনিয়ান অফ এ সিস্টেম ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার দ্য প্যারিটি ট্রান্সফরমেশন, then the eigenfunction of the Hamiltonian belonging to a non-degenerate eigenvalue, এগুলো তো eigenvalue গুলো non-degenerate eigenvalue is either even or odd, দুটার একটা। এমন হতে পারে ইভেন ও না অড ও না, এরকম ফাংশন আছে, ইভেন ও না অড ও না, মিক্সচার। কিন্তু ওই ধরনের ফাংশন হবে না, আইগেন ফাংশনটার ওয়েভ ফাংশনটা ওগুলো হবে না যেগুলো নাইদার অড নট ইভেন। আইগেন ফাংশনটা হয় ইভেন নয় অড। ওকে, হবে। দুটা কন্ডিশন আছে এখানে। এক নম্বর, হ্যামিল্টনিয়ানটা ইনভ্যারিয়েন্ট থাকতে হবে আন্ডার প্যারিটি। সেই ইনভ্যারিয়েন্ট থাকতে গেলে আমার পোটেনশিয়াল এনার্জি ইনভ্যারিয়েন্ট থাকতে হবে, তার মানে পোটেনশিয়াল এনার্জি মাস্ট বি ইভেন ফাংশন অফ এক্স। হ্যামিল্টনিয়ান ইনভ্যারিয়েন্ট থাকলে আর এনার্জিটা হতে হবে নন ডিজেনারেট। ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেটের জন্য তো নন ডিজেনারেট বটেই, ঠিক আছে, এনার্জিটা হতে হবে নন ডিজেনারেট। এবং এনার্জি যদি নন ডিজেনারেট হয় তাহলে সেটার করসপন্ডিং যে ওয়েভ ফাংশন হবে, সেই নন ডিজেনারেট এনার্জি আইগেন ভ্যালুর জন্য যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা হবে, সেটা হয় পুরো ইভেন নয় অড, হয় ইভেন নয় অড।
Okay. Now we can show that the conclusion. We can show C notes on harmonic oscillator that eigenvalues of H for bound states are non-degenerate. In one dimension, এখানে একটা ভুল আছে, বলা হয়নি non-degenerate in one dimension. Multi-dimension হলে non-degenerate না, সেটা তো গতকাল আগের দিন আমি দেখিয়েছি। 3-dimensional box-এ degeneracy আসে. That is, for every bound state of definite energy E, there corresponds to only one linearly independent eigenvector. Therefore, if the potential is symmetric, then the bound state wave function in one dimension are either even or odd. Again, in one dimension কথাটা উজ্জ্ব রয়ে গেছে। ওকে, এটা শিখে নেবে তোমরা। আমি এখন সলিউশনে যাই, আসল কাজে যাই। আমি এখন বাউন্ড স্টেট যদি থাকে, বাউন্ড স্টেটের এনার্জি, আইগেন এনার্জি ই কি হবে, এরকম ই বাউন্ড স্টেটের কটা আইগেন ভ্যালু থাকবে, তার মানে কটা স্টেট থাকবে, এগুলো সব আমি দেখব। স্টেট থাকলে এনার্জি গুলো কি কি, করসপন্ডিং ওয়েভ ফাংশন কি হবে, সেগুলো দেখে নেব। এখন এক্স্যাক্টলি সলিউশন করতে যাচ্ছি। আর খেয়াল রাখো আমার পোটেনশিয়ালটা সিমেট্রিক, তাহলে এইখানে এই এনার্জি আইগেন ভ্যালু গুলো হবে নন ডিজেনারেট ফর এভরি এনার্জি আইগেন ভ্যালু ফর দ্য বাউন্ড স্টেটের জন্য ফর এভরি এনার্জি আইগেন ভ্যালু is non-degenerate. There will be only one wave function. And সেই wave function টা হয় even নয় odd. Okay. তাহলে আমি এখন সলিউশন শুরু করছি। এখন আমি বাউন্ড স্টেট এনার্জি, বাউন্ড স্টেট ওয়েভ ফাংশন বের করব for a finite square well by solving the Schrodinger equation and by applying the boundary condition. শুধু Schrodinger equation সলভ করলেই হবে না, আমাকে appropriate boundary condition অ্যাপ্লাই করতে হবে। ওই অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গিয়েই আমি দেখব যে এনার্জি গুলো কোয়ান্টাইজড হবে ফর বাউন্ড স্টেট। ওকে, ওই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমি এনার্জি কোয়ান্টাইজেশন পাই। এনার্জি কোয়ান্টাইজেশন সেখান থেকে তো কোয়ান্টাম মেকানিক্স নামটা হয়েছে। কোয়ান্টাম মানে ডিসক্রিট। কি কোয়ান্টাম? অনেক কিছু কোয়ান্টাম থাকতে পারে, তার মধ্যে এনার্জি ইজ কোয়ান্টাইজড কোয়ান্টাম মেকানিক্সে। ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জি ইজ নট কোয়ান্টাইজড। Okay, classical mechanics say energy is continuous. In quantum mechanics, especially in quantum mechanics, energy continuous থাকতে পারে। Free particle energy continuous. Unbound state যদি পার্টিকেল থাকে, potential থাকলেও পার্টিকেলটা তো আনবাউন্ড থাকতে পারে, তখন এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করবে। সবসময় এভরি সিচুয়েশনে যে কোয়ান্টাম মেকানিক্স হলেই এনার্জি বাউন্ড তা নয়, এনার্জি ডিসক্রিট তা নয়। তবে ডিসক্রিটাইজেশন অফ এনার্জি শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সে অকার করে। ক্লাসিক্যাল মেকানিক্সে কোনো সিচুয়েশনেই বাউন্ড কিংবা আনবাউন্ড এনার্জি ডিসক্রিট নয়, সব সিচুয়েশনে এনার্জি কন্টিনিউয়াস। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম নামটা এসেছে কিন্তু এই কোয়ান্টাইজেশন থেকে, মূলত এনার্জি কোয়ান্টাইজেশন। এন্ড এনার্জি কোয়ান্টাইজেশন ফলো করে ফ্রম কনফাইনমেন্ট। একটা আবদ্ধ অবস্থায়, বাউন্ড স্টেটে, বাউন্ড অবস্থায় একটা পার্টিকেল আছে, সেটা কোয়ান্টাম পার্টিকেল, মানে খুব টাইনি পার্টিকেল, ইলেকট্রন অথবা খুব মাইক্রোস্কোপিক পার্টিকেল। সে পার্টিকেলটার এনার্জি গুলো কোয়ান্টাইজড। সুতরাং এই মেকানিক্স এর নাম দিয়েছে কোয়ান্টাম মেকানিক্স। ওকে, আমি এখন সলিউশন করছি। আগে পোটেনশিয়ালটা কি লিখে নিই, একবার অতীতে একবার লিখেছি, আবার লিখে নিই। The potential is given by equation 1, যেটা এখানে রিপিট করা হচ্ছে। That is, equation 1 হলো এটা। Potential V of x is 0 if x lies between -a and +a. এটা ওপেন ইন্টারভ্যাল নিয়েছি, and V not otherwise. The plot of the potential করলে এই সুবিধা হয়, এইরকম হয়। We are looking for bound state eigenfunctions of H. Bound state eigenfunction of H চাচ্ছি। Right? That is, we are looking for solutions of the time-independent Schrodinger equation with E in the range E lying between 0 and V0. 0 থেকে V0 পর্যন্ত, এখানে V0, এটা V0, 0 থেকে V0 পর্যন্ত বাউন্ড স্টেট এনার্জি এই রেঞ্জের মধ্যেই থাকবে।
0 থেকে V0 পর্যন্ত। এনার্জি V0 এর উপরে গেলে ওটা স্ক্যাটারিং স্টেট হয়ে যাবে, আর এনার্জি নেগেটিভ হতে পারবে না কখনো। সো বাউন্স স্টেট অকার করবে শুধুমাত্র তখনই যখন energy lies between 0 and V0. So we are looking for a solution where E is in the range 0 to V0. যদি সলিউশন পাই তাহলে বলবো যে করসপন্ডিং E যেটা পেলাম ওটাকে বলবো যে এনার্জি আইগেন ভ্যালু ফর এ বাউন্স স্টেট। I mean, এটা পজিটিভ কিন্তু লেস দেন V0. E positive but less than V0. E positive but less than V0. Now the Schrodinger equation for any V, Schrodinger equation এটা d2 psi dx square 2m by h square E V0, ডান দিক থেকে E বাঁ দিকে আসলো, আর এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা তুলে দিলে ইটা প্লাস ই হলো, আর এখানে V মাইনাস V হয়ে গেল। এটা Schrodinger equation in one dimension. d2 psi by dx square plus 2m by h square E minus V psi of x. ভেতরে আমি তিনটা রিজিয়ন ভাগ করেছি, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। রিজিয়ন এ হচ্ছে ডিসকন্টিনিউটি সহ মাইনাস এ সহ মাইনাস এর বাঁ পাশে, সেগুলো সব রিজিয়ন এ। তা রিজিয়ন এ কি? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত, এটা রিজিয়ন 1। মাইনাস এ ধরে, মাইনাস এ কোথায়? মাইনাস এ তো বাউন্ডারি, মাইনাস এ তো বাউন্ডারি পয়েন্ট। আমি রিজিয়ন 1 এ নেব না রিজিয়ন 2 তে নেব, যে তোমার ইচ্ছা। আমি নিয়েছি রিজিয়ন 1 এ, কারণ আমি পোটেনশিয়াল যখন লিখছিলাম তখন এখানে x লেস দেন মাইনাস এ লিখেছি, রিজিয়ন 2 কে লিখেছি x লেস দেন মাইনাস এ লেস দেন x। মাইনাস এ লেস দেন ইকুয়াল টু x লিখলে মাইনাস এ আমি রিজিয়ন 2 তে নিলাম, ওটা করিনি। আমি নিয়েছি রিজিয়ন মাইনাস এটা নিয়েছি রিজিয়ন 1 এ। যে রিজিয়নই নাও না কেন ওটা তো বাউন্ডারি, এটা মাইনাস এর রিজিয়ন মাইনাস এ কে রিজিয়ন 1 এ নিতে পারো, রিজিয়ন 2 তে নিতে পারো, তোমার ইচ্ছা, ডাজন্ট ম্যাটার। আর রিজিয়ন 3 টা কি? a less than equal to x less than equal to infinity. আর রিজিয়ন 2 এর মধ্যে কিন্তু এন পয়েন্টস গুলো নাই, মাইনাস এ প্লাস এ নাই। ওকে, এখন এই Schrodinger ইকুয়েশনকে আমি তিনটা রিজিয়নে সলভ করব, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। সলিউশন খুব সোজা। Now we divide the x-axis into 3 regions. Figure above. X এখানে একটু ম্যাথমেটিক্যালি ভুল হয়েছে, x less than or equal to minus a, তার মানে মাইনাস, টেকনিক্যালি মাইনাস a রিজিয়ন 1 এর সঙ্গে গেছে। এইভাবে যদি লিখি তাহলে মাইনাস a কিন্তু রিজিয়ন 1 এর সঙ্গে নাই, আর মাইনাস a লেস দেন x লেস দেন a, তাহলে মাইনাস এ কিন্তু রিজিয়ন 2 তেও নাই। মাইনাস এ কে রিজিয়ন 2 তে আনতে গেলে এখানে ইকুয়াল টু দিতে হবে, মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স। তাহলে আমি যদি এখানে একটা লেস দেন ইকুয়াল টু দেওয়া উচিত ছিল আমার, তাহলে ম্যাথমেটিক্যালি কারেক্ট হতো। এই ম্যাথমেটিক্যাল কারেক্টনেস এগুলো নিট পিকিং বলে, ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি ইয়ে করে, ঝামেলা করে, ছোটখাটো ব্যাপার সবাই বুঝতে পারছে এটা কি। মাইনাস এ বাঁ দিকে থাকতে পারে, ডান দিকে নোটেশনে দেখা যাচ্ছে কিনা, দেখা না গেলে নাই। রিজিয়ন এ মাইনাস এ প্লাস এ কে হয় ভেতরে নাই বাইরে, দুটো একটা রিজিয়নে নিতে পারো। যারা এগুলোই ছোটখাটো ব্যাপার নিয়ে এখানে ইকুয়াল টু দেওয়া হলো কি দেওয়া হলো না এই সমস্ত নিয়ে খুব বেশি মাথা ঘামায়, তাদেরকে বলা হয় পেডান্টিক। পেডান্টিক অনেকটা খারাপ অর্থেই ব্যবহার হয়, যে বেশি ঝামেলাপূর্ণ ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি খিটিমিটি করে, ব্যাপারটাকে গোল ইয়ে করে ফেলে, আনইন্টারেস্টিং করে ফেলে, বেশি খুঁটিনাটি নিয়ে আলোচনা করার ফলে। একটু ভুল ভ্রান্তি সহ্য করতে হবে। ওকে, তাহলে রিজিয়নও তিনটা রিজিয়নে ভাগ করা হলো। রিজিয়ন 2 তে মানে এই জায়গায় ভেতরে রিজিয়নে তো পটেনশিয়াল এনার্জি 0, তাহলে v ইকুয়াল টু 0 করে যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশন সলভ করো, সেটা খুব সোজা ইকুয়েশন। রিজিয়ন 2 তে v ইকুয়াল টু 0, তাহলে v ইকুয়াল টু 0 করে ফেলো। তাহলে Schrodinger ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? d2 psi by dx square equal to 2me by h square psi equal to 0। এই যে 2 এটা তো পজিটিভ,
ই পজিটিভ, অবশ্যই ই জিরো এবং ভি নট এর মধ্যে থাকতে হবে, কিন্তু ই পজিটিভ, ই নেগেটিভ নয়, ই ইজ নন নেগেটিভ, ইজ রাইট, ই তাহলে ই পজিটিভ, তাহলে এটা এটা একটা পজিটিভ সংখ্যা, তাহলে এটাকে বললাম কে স্কোয়ার, আর কে ধরলাম একটা, কেউ কেউ একটা পজিটিভ সংখ্যা ধরলাম। আমি ইচ্ছা করলে কে কে নেগেটিভ ধরতে পারতাম, নেগেটিভ ধরে খামাখা এটাকে কমপ্লিকেটেড কেন করবো, কেটাও পজিটিভ সংখ্যা ধরলাম। পজিটিভ স্কোয়ার রুট অফ 2me বাই স্কয়ার স্কোয়ার, ই তো পজিটিভ, 2me বাই স্কয়ার স্কোয়ার, ওটার পজিটিভ স্কোয়ার রুট নিলাম কে, আর এখানে কে স্কোয়ার। এখানে যদি আমি নেগেটিভ স্কোয়ার রুট নিতেই পারতাম, তাহলে এখানে একই একই মান হতো। এই কে স্কোয়ারের মান 2me বাই স্কয়ার স্কোয়ার, কে এর মান প্লাস হোক কিংবা মাইনাস হোক, আমার দরকার এখানে এখানে এই মানটা 2me বাই স্কয়ার স্কোয়ার কিনা। এটার স্কোয়ার রুটকে প্লাস কে বললে না মাইনাস কে বললে তোমার ব্যাপার, আমি প্লাস কেই বললাম, মাইনাস নিয়ে আবার অঙ্কটা ঝামেলা কেন করবো, এক্সট্রা মাইনাস সাইন কেন দেবো, প্লাস সাইন দিলেই যাতে চলে। এটা হচ্ছে রিজন 2 তে শ্রোডিঙ্গার ইকুয়েশন। এটা সলিউশন মাইনাস একটু হইতে পারবে, এনার্জি তো পজিটিভ সবসময়। হ্যাঁ কোনটা এনার্জি পজিটিভ, কিন্তু স্কোয়ার হ্যাঁ, রুট করলে তো পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে, কিন্তু এখানে কে তো না, এখানে কে স্কোয়ার, এই জায়গায় সবসময় পজিটিভ, এখানে পজিটিভ, রাইট। এই কেটা নেগেটিভ হতে পারে, কারণ নেগেটিভ স্কোয়ার করলে পজিটিভ, কেটা আমি ইচ্ছে করলে প্লাস, আমি প্লাস পজিটিভ স্কোয়ার রুট নিয়েছি, এই পজিটিভ সংখ্যাটার 2me বাই স্কয়ার স্কোয়ার, এই পজিটিভ সংখ্যাটার পজিটিভ স্কোয়ার রুটটাই নিয়েছি, নিয়ে ওটাকে বলছি কে। আমি ইচ্ছা করলে ওটা নেগেটিভ স্কোয়ার রুট নিয়ে যেটা পেতাম ওটাকে বলতাম কে, ওটা বলা যেত, তাহলে আমার ফাইনাল সলিউশনে কোনো ভুল হতো না, আমি একই সলিউশন পেতাম। ওকে, কারণ যাই কে কে পজিটিভ স্কোয়ার রুট বলো কে নেগেটিভ স্কোয়ার রুট বলো, ইকুয়েশন একই রইল, কারণ এখানে তো কে স্কোয়ার। এখন রিজন 1 এবং রিজন 3 তে উভয় রিজিয়নে ভি এর মান সমান, নেমলি ভি এর মান বি নট, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত ভি এর মান কনস্ট্যান্ট বি নট, রিজন 3 তো ভি এর মান কনস্ট্যান্ট বি নট, তাহলে রিজন 1 এবং রিজন 3 তে আইডেন্টিক্যাল শ্রোডিঙ্গার ইকুয়েশন, ভি এর মান ভি নট, এই ভি এর মান কনস্ট্যান্ট ভি নট, আর ই তো কনস্ট্যান্ট, আর ভি নট এর মান কিন্তু এর চাইতে বেশি, ভি নট, কারণ এনার্জি তো হচ্ছে ভি নট এর 0 এবং ভি নট এই রেঞ্জের ভেতরে, ভি এর মান ভি নট, কিন্তু ভি এর নট এর মান এর চাইতে বেশি, ফলে এটা নেগেটিভ সংখ্যা, 2m বাই স্কয়ার স্কয়ার ই মাইনাস ভি নট, এটা নেগেটিভ সংখ্যা, কারণ আমি সেই সলিউশন চাই যেই সলিউশনের মান 0 থেকে ভি নট এর মধ্যে ভ্যারি করবে এনার্জির মান, সেগুলোই বাউন্ড স্টেট এনার্জি, ভি নট এর চাইতে বেশি ই হতে পারে, সেগুলো বাউন্ড স্টেট নয়, সেগুলো স্ক্যাটারিং স্টেট। আমি সেই ধরনের এনার্জি খুঁজছি যে এনার্জির মান ভি নট এর চাইতে কম, অবশ্য 0 চাইতে বেশি, সেই সমস্ত এনার্জি নিয়ে যদি একটা স্টেট আমি সলিউশন খুঁজে পাই স্যাটিসফাইং দ্য বাউন্ডারি কন্ডিশন, তাহলে সেইটা হবে একটা বাউন্ড স্টেট। ফলে বাউন্ড স্টেট যদি হতে হয় ভি এর মান এর চাইতে বেশি হবে, ভি এর মান ভি নট, ওটা এর চাইতে বেশি, ফলে ই মাইনাস ভি নট নেগেটিভ, নেগেটিভ সাইনটা কমন নিয়ে আমি এটাকে লিখতে পারতাম ভি নট মাইনাস ই, আর নেগেটিভ সাইন এখানে আনবো, সেটা করেছি। রিজন 1 and 3 তে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে d2 psi বাই dx স্কয়ার মাইনাস 2m বাই স্কয়ার স্কয়ার ভি নট মাইনাস ই, এখন ভি নট মাইনাস ই পজিটিভ, আর এই নেগেটিভ সাইনটা আলাদা করে নিয়েছি, আর এই সংখ্যাটা 2m বাই স্কয়ার স্কয়ার ভি নট মাইনাস ই, ওইটা একটা পজিটিভ সংখ্যা হলো, সেই পজিটিভ সংখ্যাকে যদি বলি আমি কাপ্পা স্কয়ার, কাপ্পা, এই কাপ্পা এবং কে এটা লিখতে এত ঝামেলা, এটা আরেকটা সিম্বল দিলে খুব ভালো করতাম, ল্যামডা দিতে পারতাম, একটু আগে কে দিয়েছি, এখন দিয়েছে কাপ্পা, কে কাপ্পা তাড়াহুড়া করতে লিখতে গেলে 5 লাইন পরে কি আর কাপ্পা বোঝা যাবে না, কোনটা কাপ্পা কোনটা কে, ওকে, কে হয়ে যাবে কাপ্পা, কাপ্পা হয়ে যাবে কে, তারপরে যে কি অবস্থা দাঁড়াবে তারপর আর কিছু বোঝা যাবে না কি হচ্ছে।
The choice of notation is very unfortunate. পরীক্ষার খাতায় কে এবং কাপ্পা কেউ আমি আজ পর্যন্ত কাউকে দেখে নাই কে এবং কাপ্পাকে ডিফারেন্ট করে দুই পাতা লিখতে পেরেছে। এই আধা পাতা পরে কে কাপ্পা গুলিয়ে যায়। প্রাইম দিলে স্যার প্রাইম কিছু একটা দিতে পারো, একটা ল্যামডা ফ্যামডা একটা কিছু একটা দিতে পারতে, তাই না? ভিন্ন কিউ দিতে পারতে, কিউ কে কিউ, তাই না? কে এবং কাপ্পা, কাপ্পা দিতেই প্রবলেম হয়ে গেছে, কিন্তু দিয়ে ফেলছি, তোমরা চেঞ্জ করে নেবে। কাপ্পা না দিয়ে কিউ দাও, অথবা একটা গ্রিক লেটার নিয়ে আসো, ল্যামডা দাও, ওকে, কিউ দিতে পারতাম। আমি দিয়েছি কাপ্পা, গ্রিক কাপ্পা। কাপ্পাটা পজিটিভ সংখ্যা নিয়েছি, ইজ দ্য পজিটিভ স্কয়ার রুট অফ দিস পজিটিভ নাম্বার। এই নাম্বারটা পজিটিভ, 2m/h² v0 - e, এটা পজিটিভ, ওটা পজিটিভ স্কয়ার রুট কে বলছি কাপ্পা, ইকুয়েশন আছে মাইনাস কাপ্পা স্কয়ার। এখন আমি সলিউশন করব। পোটেনশিয়াল ওয়েলের ভেতরে এই সলিউশন প্লাস একটা পজিটিভ সংখ্যা টাইমস আই, পোটেনশিয়ালের বাইরে মাইনাস একটা পজিটিভ সংখ্যা টাইমস আই, ওইটাই তো মাইনাস একটা পজিটিভ সংখ্যা, যে সংখ্যাটা বলছি কাপ্পা স্কয়ার, একটা পজিটিভ সংখ্যা টাইমস আই। এগুলো সলিউশন কিন্তু সোজা এবং ভেরি ওয়েল নোন। এগুলো সলিউশন দেখেই লোকে লিখে ফেলে। যদি তুমি না লিখতে পারো তাহলে ইউ হ্যাভ প্রবলেম উইথ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এগুলো এত ওয়েল নোন। এটা তো অসিলেটরি সলিউশন, আর এটার এক্সপোনেনশিয়াল সলিউশন, তাই? এটার কোথায়, এটা এক্সপোনেনশিয়াল সলিউশন। আচ্ছা, এখন দেখো সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন। সিম্পল হারমোনিক মোশন যখন করেছি তখন এই সলিউশন লিখেছি, তখন যদি ওখানে d2x/dt² প্লাস ω/x = 0 ওইভাবে লিখেছিলাম। আগে সিম্পল হারমোনিক মোশনের টি, এখনকার এক্স, সিম্পল হারমোনিক মোশনের এক্স, এখনকার সাই, সিম্পল হারমোনিক মোশনের ওমেগা, এখনকার কে। ম্যাথমেটিক্যালি সেম স্ট্রাকচার। আচ্ছা, এখন সলিউশনটা করো। আমি জানি আমার, যেহেতু আমার পোটেনশিয়ালটা সিমেট্রিক ফাংশন, পোটেনশিয়ালটা সিমেট্রিক নয়, সিমেট্রিক, এবং আমি ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট করছি, তা আমি আগে থেকেই জানি ওই জেনারেল থিওরেম থেকে এনার্জি আইগেন ভ্যালু যদি থাকে 0 থেকে v0 এর মধ্যে, যদি কোনো এনার্জি আইগেন ভ্যালু থাকে, সেটা কত আমি এখনো বের করি নাই, যদি থাকে সেটা হতে হবে নন ডিজেনারেট। নন ডিজেনারেট হলে আমি যে ওয়েভ ফাংশনটা পাচ্ছি সেটা হয় ইভেন নয় অড হবে। একই ওয়েভ ফাংশন ইভেন এবং অড সেটা না, হয় ইভেন নয় অড। ওয়েভ ফাংশন যদি ইভেন হয় তাহলে কি হবে, ওয়েভ ফাংশন যদি অড হয় তাহলে কি হবে, সেটা দেখব। তাহলে আমি প্রথমে ইভেন ওয়েভ ফাংশন চেষ্টা করি, ইভেন ওয়েভ ফাংশন নিয়ে এনার্জি লেভেল পাওয়া যায় কিনা, তারপরে অড ওয়েভ ফাংশন নিয়ে এনার্জি লেভেল পাওয়া যায় কিনা। ওকে, তাহলে আমি এই সলিউশনটা দেখো, এখন সলিউশন দেখছি। আমি ইভেন সলিউশন, রাইট, ইভেন সলিউশন করসপন্ডিং কোন ই আছে কিনা। যদি ইভেন সলিউশনের করসপন্ডিং কোনো এনার্জি না পাই, বলবো যে সলিউশন নাই। তারপর আমি অড সলিউশন চেষ্টা করব, একটা অড সলিউশন লিখে ওটার করসপন্ডিং কোনো এনার্জি পাওয়া যায় কিনা, রাইট। এনার্জি পেতে হবে, তার মানে এনার্জি পেতে হবে মানে একটা অড সলিউশন আমি পাবো, হাজারোটা পাবো, কিন্তু ওই অড সলিউশনটা বাউন্ড স্যাটিসফাই করে কিনা। বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করলে চলবে না, স্যাটিসফাই না করলে চলবে না। কারণ আমার তো শুধুমাত্র শ্রোডিঙ্গার ইকুয়েশন সলিউশন সলভ করলেই হবে তা নয়, আমার এই অড ফাংশনটা কিংবা ইভেন ফাংশনটা শুধুমাত্র শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন নিলেই হবে না, বাউন্ডারি কন্ডিশনও স্যাটিসফাই করতে হবে। শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন কিন্তু বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে না, তাহলে চলবে না, ওটা বাদ। ওকে, তাহলে আগে ইভেন সলিউশন আমি চেষ্টা করি। In region 2, the solutions of equation 8 is of the form. এখানে দুটো রিয়েল সলিউশন পাওয়া যাবে। দুটো রিয়েল সলিউশন, আমি সলিউশনগুলোকে আমি রিয়েল ধরবো। রিয়েল ধরে
ধরা যায়, রিয়েল ধরলে কোনো অসুবিধা হয় না। কেন রিয়েল ধরা যাবে? কারণ এখানে যে কোএফিসিয়েন্ট আছে, এই যে d2, এখানে d2 বাই dx স্কয়ার, এখানে তো কোএফিসিয়েন্ট 1, সাইর কোএফিসিয়েন্ট k স্কয়ার, ওই কোএফিসিয়েন্ট গুলো রিয়েল, ফলে এই সাই গুলোকে রিয়েল ধরা যায়। এটাও কিন্তু সংকরে করা আছে চ্যাপ্টার 5-এ। ওকে, পোটেনশিয়ালটা যদি তোমার রিয়েল হয়, এখানে তো পোটেনশিয়াল নাই, পোটেনশিয়াল জিরো। ওকে, জিরো তো একটা রিয়েল সংখ্যা। পোটেনশিয়ালটা যদি রিয়েল হয়, আর এনার্জি তো রিয়েল হতেই হবে, তো রিয়েল হবেই। কেন? কারণ ভ্যালু, কোয়ান্টাম মেকানিক্স আইগেন ভ্যালু তো রিয়েল, কারণ এইচ তো হার্মিশিয়ান অপারেটর, ফলে তো রিয়েল বটেই। ভিটা যদি রিয়েল হয় তাহলে ওয়েভ ফাংশনকে রিয়েল ধরা যাবে। আমি রিয়েলই ধরবো ওয়েভ ফাংশনকে, কারণ আমার পোটেনশিয়ালটা রিয়েল, পোটেনশিয়ালের মান জিরো, জিরো একটা রিয়েল সংখ্যা, আর তো রিয়েল বটেই। ওকে, সাইকে যদি রিয়েল ধরি, এটা দুটো সলিউশন আছে, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, একটা হচ্ছে cos kx, আর একটা হচ্ছে sin kx। তাহলে জেনারেল সলিউশন হলো cos kx এবং sin kx এর একটা লিনিয়ার কম্বিনেশন রিজন 1-এ, রিজন 2-তে, ভেতরে, সরি, এটা তো ভেতরে রিজন 2। তো রিজন 2-তে জেনারেল সলিউশন হবে a combination of cos kx and sin kx, a linear combination। এটা লিনিয়ার কম্বিনেশন কেন বলছি? আমি এটা লিখছি না, cos স্কয়ার kx এবং sin kx এগুলো বলছি না, তাহলে এটা নন লিনিয়ার হয়ে যেত। লিনিয়ার কম্বিনেশন cos এবং sin, cos কে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দাও, sin কে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দাও, তারপরে যোগ দাও, এই যোগফল দেওয়ার পরে এটাই হয়ে গেল একটা লিনিয়ার কম্বিনেশন অফ cos and sin, psi 2, রিজন 2-তে ভেতরে। এটা জেনারেল সলিউশন। এই ধরনের সলিউশন লিখলে এই psi 2 satisfies the differential equation, ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, ঠিক আছে, একটা তো পেলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই। এখন বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখতে হবে। আমি তো ইভেন সলিউশন চাচ্ছি। আমি যদি ইভেন সলিউশন চাই, তাহলে অড ফাংশন রাখা যাবে না, তাহলে বি শূন্য করে দিতে হবে, সাইনটা শূন্য করতে হবে, ইভেন রাখতে হবে cos, তাহলে psi 2 must be equal to a cos kx। এই কনস্ট্যান্ট এখনো বের করতে পারিনি, এই কনস্ট্যান্টটা পরে বের হবে। ওকে, এখনো বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করেনি, এটি শুধু ওয়েভ ফাংশন ইভেন না অড, ইভেন ওয়েভ ফাংশনটা আইসোলেট করেছি, এবং এটার আবার বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। বাউন্ডারি কন্ডিশন দেওয়ার ফলে এই কনস্ট্যান্ট এটা বেরোবে, আরো কন্ডিশন, আরো কনস্ট্যান্ট থাকবে। ফাইনালি একটা কনস্ট্যান্ট বাউন্ডারি কন্ডিশন থেকে আসবে না, সেই ফাইনাল কনস্ট্যান্টটা নর্মালাইজেশন থেকে আনতে হবে। যাই হোক, এটা দেখা যায়, একটু পরেই দেখবে কিভাবে। আমি শুধু ইভেন ফাংশনটা পিক আপ করলাম, ইভেন ফাংশনকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেওয়া আছে। In region 1 এবং 3, the general solutions are of the form region 1 এবং 3, দেখো বাই এবং ডানে, পোটেনশিয়ালের বাই এবং ডানে, পোটেনশিয়াল হচ্ছে এইটা, পোটেনশিয়ালের বাই রিজন 1, পোটেনশিয়ালের ডানে রিজন 3, এই দুই জায়গায় একই শর্ডিং ইকুয়েশন। সেই শর্ডিং এর ইকুয়েশন হচ্ছে এটা, রিজন 1 and 3, এটা হচ্ছে এটা, d2 psi by dx স্কয়ার মাইনাস কাপ্পা স্কয়ার সাইকেল, কাপ্পাটা রিয়েল সংখ্যা, রিয়েল সংখ্যা রিয়েল পজিটিভ সংখ্যা। এই ইকুয়েশনের দুটো, এই শর্ডিঙ্গার ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে। এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কি কি বলো, জাস্ট দেখে বলো। প্লাস কাপ্পা এক্স আর মাইনাস কাপ্পা এক্স। তাহলে জেনারেল সলিউশন হবে এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের কম্বিনেশন। তাহলে তাই বলছি, in region 1 and 3 the general solutions are of the form 1 এবং 3-তে দুটো রিজনে এই ফর্মের হবে, একটা কনস্ট্যান্ট টাইমস একটা দুটার সলিউশন মধ্যে একটা প্লাস আরেকটা কনস্ট্যান্ট টাইমস অপর সলিউশনটা, এই দুটার কম্বিনেশন করে লেখা হলো। সি এবং ডি এবং এ ইত্যাদি আমি বের করব বাই অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন এবং ফাইনালি বাই নরমালাইজেশন। আচ্ছা, এখন দেখো
Since psi of x has to be finite everywhere, তার মানে as x tends to minus infinity, a region 1 as x tends to minus infinity, our wave function term must tend to 0. Region 3 as x tends to plus infinity, our wave function must tend to 0. কারণ এটা bound wave function. এখন দেখো এই জেনারেল সলিউশনটা যদি আমি রিজন 1 এর জন্য রাখি তাহলে এখানে একটা টার্ম কিন্তু প্রবলেম করবে। রিজন 1 এ যদি রিজন 1 এ কোনটা প্রবলেম করবে? রিজন 1 এ কিন্তু x ইকুয়াল টু নেগেটিভ। x ইকুয়াল টু নেগেটিভ হলে এটা এই এক্সপোনেন্টে এটা প্লাস হবে। x যখন মাইনাস ইনফিনিটি, এখন e টু দ্য পাওয়ার প্লাস ইনফিনিটি, e টু দ্য পাওয়ার প্লাস ইনফিনিটি ইনফিনিটি, তাহলে রিজন 1 এ এই টার্মটা প্রবলেম করবে। এই টার্মটা যদি থাকে e টু দ্য পাওয়ার মাইনাস কাপ এক্স টার্মটা যদি থাকে আমার সলিউশনে, দিস টার্ম উড গো টু ইনফিনিটি অ্যাজ এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। ফলে রিজন 1 এ এই টার্মটা রাখা যাবে না। ফর রিজন 1 আই মাস্ট চুজ ডি ইকুয়াল টু 0। এইভাবে রাখতে হবে সি টু দ্য পাওয়ার কাপ বাই এক্স। ওকে, রিজন 1 এটা রাখতে হবে। এটা ফর ফাইনাইটনেস, সাই সব জায়গায় সাই কোথাও ইনফিনিটি হতে পারবে না। তাহলে রিজন 1 এ আমি এটা রাখবো সাম কনস্ট্যান্ট ই টু দ্য পাওয়ার কাপ বাই এক্স। রিজন 1 মানে হচ্ছে x লেস দ্যান ইকুয়াল টু মাইনাস a। রিজন 2 তে কিন্তু x পজিটিভ। রিজন 2 হচ্ছে কোনটা? সরি, রিজন 3। রিজন 3 হচ্ছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু a। এইখানে as x tends to plus infinity, এদিকে যদি যাও, আরো দূরে যাও, আরো দূরে যাও, আরো দূরে যাও, as x tends to plus infinity, psi must tend to 0. তাহলে রিজন 3 তে যদি আমি এই দুটো টার্মে রেখে দিই, এই টার্মটা প্রবলেম করবে। ই টু দ্য পাওয়ার প্লাস কাপ এক্স। রিজন 3 তে তো x পজিটিভ, x পজিটিভ করলে ই টু দ্য পাওয়ার পজিটিভ সামথিং, এক্স বাড়াও বাড়াও বাড়াও, এক্স বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি হলো, তাহলে এটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার প্লাস ইনফিনিটি। পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, ওয়েভ ফাংশন ইনফিনিটি হয়ে যাবে, সেটা চলবে না। ওয়েভ ফাংশন মাস্ট টেন্ড টু 0। ফলে সি 0 করে দিতে হবে। রিজন 3 তে সলিউশন হবে সাম কনস্ট্যান্ট ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ বাই এক্স। রিজন 3 তে সলিউশন হবে সাম কনস্ট্যান্ট ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ বাই এক্স। এখন আমি ইভেন চাচ্ছি। সিন্স উই আর লুকিং ফর ইভেন সলিউশনস, ডি এবং সি সমান হতে হবে। সমান হলেই রিজন 1 এ কেন্দ্র থেকে রিজন 1 পর্যন্ত একটা বিশেষ দূরত্ব যদি যাও, কেন্দ্র থেকে ডান দিকে সমদূরত্ব গেলে একই ওয়েভ ফাংশন হবে। ধরো কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বাঁয়ে গেলে, কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার বাঁয়ে গেলে, সেইখানে এক্স এর মান কত? -2। তাহলে ই টু দ্য পাওয়ার -2k। কেন্দ্র থেকে সমদূরত্ব ডান পাশে গেলে সেখানে এক্স এর মান কত? +2। সেইখানে ওয়েভ ফাংশনের মান কত? আবার ই টু দ্য পাওয়ার -2k টাইম সি। এই দুটো ওয়েভ ফাংশন সমান হতে হবে। কেন্দ্র থেকে কিছু দূরত্ব বাম দিকে গেলে, সমান দূরত্ব ডান দিকে গেলে, এই দুটো পয়েন্টে বাঁয়ে ডানে ওয়েভ ফাংশনের মান সমান হতে হবে, তাহলে তো এটা ইভেন। কেন্দ্র থেকে সমান দূরত্ব বাঁয়ে কিংবা ডানে গেলে এই এক্সপোনেনশিয়াল পার্ট দুটো সমান, তাহলে এই কনস্ট্যান্ট দুটো সমান করতে হবে, তাহলে ডি এবং সি সমান করতে হবে, তাহলে সিমেট্রিক হবে, ইভেন ফাংশন হবে, ওয়েভ ফাংশনটা ইভেন হবে। আর ভেতরে তো ইভেন বটেই, ভেতরে তো আমি কস নিয়েছি একটাই, এ যাই নেই না কারণ এটি ইভেন। তাহলে সিন্স ইউ আর লুকিং ফর ইভেন সলিউশনস উই মাস্ট হ্যাভ ডি ইকুয়াল টু সি। That's the even, তাহলে ইভেন সলিউশন হলো এইরূপ। দেখো সাই অফ এক্স এইরূপ হবে। বাঁ দিকে রিজন 1 এ যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস, সলিউশনটা হলো সাম কনস্ট্যান্ট সি ই টু দ্য পাওয়ার কাপ বাই এক্স। এখানে কিন্তু এক্স নেগেটিভ, ফলে ই টু দ্য পাওয়ার এক্সপোনেন্ট আসলে নেগেটিভ। আর এক্স যখন মাইনাস ইনফিনিটি তখন এক্সপোনেন্ট মাইনাস ইনফিনিটি, ওটা 0। ঠিক আছে, ভেতরে a cos x, ডান দিকে c, একই কনস্ট্যান্ট c, সেম c, ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ বাই x। এটা রিজন 3 তে। রিজন 3 হচ্ছে x
than equal to a. Region 3 x positive, exponent and negative. Region 3 থেকে একদম অনেক অনেক দূরে ডান দিকে যদি যাই তাহলে x tends to plus infinity. X tends to plus infinity হলে এখানে হবে e to the power minus infinity. E to the power minus infinity is 0. আর ভেতরে cos, ভেতরে oscillatory. Region 1 এ region 2 তে exponentially falling, decreasing. আর ভেতরে oscillatory solution. এটা একটু পরে একে দেখাবো, গ্রাফ একে দেখাবো ইচ্ছা করলে। এখন তাহলে এই কনস্ট্যান্টের মানগুলো বের করতে হবে, সি এ সি, রাইট? এই কনস্ট্যান্ট গুলো মান বের করার সময় তুমি দেখবে যে তোমার এনার্জিটা যে কোনো এনার্জি দিয়ে তুমি বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করাতে পারবে না। এনার্জি গুলো ডিসক্রিট এখন না কি হয়, যাও বাউন্ডারি কন্ডিশন পরেও এখানে তো দুটো কনস্ট্যান্ট আসলে সি এবং এ। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে যা যা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার কথা, এই যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট মানে দুটো 2 points অফ ডিসকন্টিনিউটি আছে। এখানে একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ দ্য পোটেনশিয়াল x equal to minus a, এখানে আরেকটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি at x equal to a। এই দুটো পয়েন্ট আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। এই পয়েন্টে সাই কন্টিনিউয়াস, ডেরিভেটিভ অফ সাই প্রাইমও কন্টিনিউয়াস, যেহেতু এটা এই ডিসকন্টিনিউটি ইন ভি ইজ ফাইনাইট। এই পয়েন্টে সাই কন্টিনিউয়াস, সাই প্রাইমও কন্টিনিউয়াস। এই দুটো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে সাইমালটেনিয়াসলি করা যাবে যদি এনার্জিটা ডিসক্রিট হয়। ওকে, একটু পরে দেখবো। কিন্তু বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে এই দুটো কনস্ট্যান্টের মধ্যে এই ফাংশনে যে দুটো কনস্ট্যান্ট আছে, একটা সি একটা এ, যে কোনো একটা কনস্ট্যান্ট পেয়ে যাবে ইন টার্মস অফ দ্য আদার ওয়ান। আই ক্যান ফাইন্ড সি ইন টার্মস অফ এ, এ ইন টার্মস অফ সি, সেটাই করো না কেন। যদি সি ইন টার্মস অফ এ লেখো তাহলে এখানে যেটা কনস্ট্যান্টটা ইজ আ ফাংশন অফ এ, এখানে এ সি ইজ আ ফাংশন অফ এ। কিন্তু এটা তো নির্ধারিত হলো না বাউন্ডারি কন্ডিশন থেকে। একটা কনস্ট্যান্ট বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে পাবে না, ফাইনাল কনস্ট্যান্টটা তোমাকে আনতে হবে নর্মালাইজেশন, সাইকে নর্মালাইজ করে ফাইনাল কনস্ট্যান্ট আনতে হবে। যাক একটু দেখো কি হয়। তাহলে এটাই হচ্ছে আমার সলিউশনটা, এই ফর্মে হবে। এটা ইভেন সলিউশন দেখা যাচ্ছে। এখনো সলিউশন কমপ্লিট হয়নি, কারণ আমি এখনো সি এবং এ বের করিনি। সি এবং এর মধ্যে কি সম্পর্ক সেটা বের করিনি। এখন আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি। বাউন্ডারি কন্ডিশন কি? Continuity of psi at x equal to a gives at x equal to a, এটা কন্টিনিউয়াস। তাহলে a cos k equal to c e to the power minus kappa a, এটা বুঝতে পারছো? এটা কি অ্যাপ্লাই করলাম? Continuity of psi at x equal to a। a বিন্দুর বাঁ পাশ থেকে যদি আস্তে আস্তে এর দিকে যাই ওয়েভ ফাংশনের মান, আর এই বিন্দু ডান পাশ থেকে যদি আস্তে আস্তে এই বিন্দুতে যাই, দুটো মান সমান হতে হবে। এই বিন্দুর বাঁ পাশে কোন ওয়েভ ফাংশন? এটা cos kx। এটা যদি এখন x কে আস্তে আস্তে এর দিকে নিয়ে যাও, এই ওয়েভ ফাংশন লিমিট কি দাঁড়ায়? a cos k। আর এই বিন্দুর ডান পাশে ওয়েভ ফাংশন এটা, x যাইছে তাই হতে পারে কিন্তু ডান পাশে থাকতে হবে। এখন x যদি আস্তে আস্তে a সমান করো, তাহলে এই ফাংশনটার লিমিট কত? at the point x equal to a, c to the power minus kappa a, ওই দুটো লিমিট সমান হতে হবে। তার psi এর লেফট লিমিট and psi এর রাইট লিমিট at x equal to a সমান। এটা হচ্ছে psi এর লেফট লিমিট at x equal to plus a, এটা হচ্ছে psi এর রাইট লিমিট at x equal to minus a, at x equal to plus a, রাইট লিমিট। দুটো লিমিট সমান, তার মানে psi is continuous। x equal to a তে psi is continuous। তাহলে এর বাঁ পাশে যে সাই এর ফর্মুলা আছে, সেই ফর্মুলায় x equal to a বসালে, আর এর ডান পাশে যে সাই এর ফর্মুলা আছে সেই ফর্মুলা x equal to a বসালে দুটো ফর্মুলা সমান মান দেবে। সাই এর লেফট at the point a is equal to psi এর right limit at the point a। আবার psi prime ও কন্টিনিউ at x equal to a। এই সাই আছে, সাই প্রাইম করে নাও। x equal to a এর বাঁ পাশে যে সাই আছে সেটা সাই প্রাইম করে নাও। বাঁ পাশের সাই প্রাইম আর ডান পাশের সাই প্রাইম দুটোর লিমিট যদি x equal to a করো, একটা পাবে লেফট লিমিট, একটা পাবে রাইট লিমিট, দুটো আবার
এক্স এর বাম পাশে যদি এটা হয় সাই, সাই প্রাইম কত? মাইনাস কে এ সাইন, মাইনাস কে এ, কে বড় হাতের এ সাইন কে এক্স, সেখানে আবার এক্স টেন্স টু এ করো, তাহলে কি পাবে? মাইনাস কে বড় হাতের এ সাইন কে ছোট। এটা হচ্ছে লেফট লিমিট অফ সাই প্রাইম অ্যাট দ্য পয়েন্ট এ। আর ডান দিকের যে সাই আছে ওটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস কাপ্পা সি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স। এই সাই প্রাইমের এই ফর্মুলায় এক্স ইকুয়াল টু এ বসাও, তাহলে কি পাবে? মাইনাস কাপ্পা সি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এ। এটা হবে রাইট লিমিট অফ সাই প্রাইম অ্যাট দ্য পয়েন্ট এ। দুটো লিমিট সমান হতে হবে কারণ সাই প্রাইম ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে মাইনাস কে এ সাইন কে, মাইনাস কে বড় হাতের এ সাইন কে ছোট হাতের এ এগুলো মাইনাস কাপ্পা সি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা ছোট হাতের এ। এটাকে একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে কি হবে? রাইট, দুটো মাইনাস সাইন উঠে যাবে, এখানে হবে 13 কে যদি 12 দিয়ে ভাগ দেই তাহলে বাঁ দিকে হবে এই এ কেটে যাবে, এই মাইনাস সাইনটা এই মাইনাস সাইনের সঙ্গে কাটবে, তো বাঁ দিকে হবে কে ট্যান কে, ডান দিকে হবে কাপ্পা। এটাকে এই দিয়ে গুণ দাও, তাহলে কে এ ট্যান কে ইকুয়াল টু কাপ্পা এ। এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। এই ইকুয়েশন স্যাটিসফাই না করলে বাউন্ডারি কন্ডিশন ফুলফিল করবে না। এক্স ইকুয়াল টু এ তে, এক্স ইকুয়াল টু এ তে বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে, ওকে, এক্স ইকুয়াল টু এ তে যদি বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই না করলে বাউন্ডারি কন্ডিশন হবে না। বাউন্ডারি কন্ডিশন মানে সাই কন্টিনিউয়াস, সাই প্রাইম কন্টিনিউয়াস, এই দুটো বাউন্ডারি কন্ডিশন যদি সাইমultaneously এক্স ইকুয়াল টু এ তে খাটাতে যাও তাহলে এই রেস্ট্রিকশনটা তোমাকে বজায় রাখতে হবে। কে এ ট্যান কে ইকুয়াল টু কাপ্পা এ। খেয়াল রাখো কে কি, কে এবং কাপ্পা খেয়াল রাখতে হবে। কে হচ্ছে এটা 2m e by h cut square, tan k 2m e h cut squared a equal to kappa a, kappa কত? 2m v naught minus e by h cut squared kappa a। এই কন্ডিশনটা যে কোনো এনার্জি নিয়ে স্যাটিসফাইড হবে না, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই কন্ডিশনটা কিন্তু যে কোনো এনার্জি নিয়ে স্যাটিসফাই করা যাবে না, ইচ্ছা মতো এনার্জি নিতে পারবে না। ওই রেস্ট্রিকশনে রাখতে হবে 0 লেস দেন ই লেস দেন ভি নট। ওই রেস্ট্রিকশন যদি রাখি, রাখার পরেও ওই 0 থেকে ভি নটের মধ্যে যে কোনো ই নিয়ে ইকুয়েশন স্যাটিসফাই করবে না, যে কোনো ই নিয়ে বাউন্ড স্টেট থাকবে না। কতগুলো এটা যদি সলিউশন থাকে কতগুলো ডিসক্রিট সলিউশন থাকবে, তার কতগুলো ডিসক্রিট এনার্জি নিয়েই বাউন্ড স্টেট গঠন করা যাবে, যে কোনো এনার্জি নিয়ে বাউন্ড স্টেট গঠন করা যাবে না। ওকে, এখন আরেকটা তো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আছে, x ইকুয়াল টু মাইনাস a। শেয়ার স্ক্রিন, আমি তো শুধু বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করলাম at x ইকুয়াল টু a। আমার তো আরেকটা ডিসকন্টিনিউটি আছে at x ইকুয়াল টু মাইনাস a। x ইকুয়াল টু মাইনাস a তো ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কন্টিনিউয়াস। এটা যেহেতু সিমেট্রিক, ফ্রম a এবং মাইনাস a, ওয়েভ পোটেনশিয়ালটা সিমেট্রিক। তুমি যদি এই দুটো বাউন্ডারি কন্ডিশন কন্টিনিউটি অফ সাই and continuity of derivative of psi x equal to minus a বিন্দুতে অ্যাপ্লাই করতা, তুমি ইউ গেট দ্য সেম ইকুয়েশন। এটা আমি x equal to a তে করেছি, তাই তো? x equal to a আমি রাখি দেখেছি, কন্টিনিউটি অফ psi at x equal to a করেছি। x equal to minus a যদি নেই, x
ইকুয়াল টু মাইনাস a যদি নেই একই ইকুয়েশন পাবে। ওকে, শুধু এইখানে x ইকুয়াল টু মাইনাস a, এখানে বলতে প্লাস a হবে, এখানে এর জায়গায় মাইনাস a করে দাও, এর জায়গায় মাইনাস a করে দিলে তুমি একই ইকুয়েশন পাবে বোধ হয়, রাইট, একই ইকুয়েশন পাবে। পরে দেখো একই ইকুয়েশন পাও কিনা। শুধু এর জায়গায় মাইনাস a করে দিলে হবে না। ওকে, এর জায়গায় মাইনাস a করে দিলে বাঁ সাইডে নেগেটিভ হচ্ছে, ডান সাইডে নেগেটিভ হচ্ছে না, পজিটিভ থাকছে। শুধু এর জায়গায় মাইনাস a করলে হবে না, সাইনে সাইন আসতে হবে, কসে মাইনাস সাইন আসলে চলবে না, ইত্যাদি অনেক কিছু আছে। তাহলে x ইকুয়াল টু মাইনাস a তে করে দেখো, একই জিনিস তুমি x ইকুয়াল টু মাইনাস a তে করে দেখো। at x ইকুয়াল টু মাইনাস a, সাইটা কন্টিনিউয়াস, সাই প্রাইমও কন্টিনিউয়াস। এই অ্যানালিসিসটা করো at x ইকুয়াল টু মাইনাস a, তারপরে দেখবো যে একই ইকুয়েশন পাবে। আচ্ছা, তারপরে আমি অড সলিউশন চাচ্ছি। ইভেন সলিউশন পেতে গেলে আমাকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? এই কন্ডিশন যে কোনো এনার্জি নিয়ে করা যাবে না। ওকে, কোন কোন এনার্জি নিয়ে এই কন্ডিশনটা ফুলফিল করানো যাবে সেটা একটু পরেই দেখব। ওকে, নেক্সট আমি অড সলিউশন চাচ্ছি। অড সলিউশন চাইতে গেলে আমার কি কন্ডিশন লাগবে? এখন আমি অড সলিউশন দেখছি। অড সলিউশনের জন্য কি কন্ডিশন করতে হবে সেটা দেখবো। আগে অড সলিউশন কেমন হবে সেটা করো। We now look for odd solutions. In region 2 ভেতরে we have to take sin kx. Sin kx হচ্ছে odd function. কেন্দ্রের আশেপাশে odd function হচ্ছে sin kx। এইখানে region 2 কেন্দ্রের আশেপাশে মানে হচ্ছে region 2। odd চাইলে cos নেওয়া যাবে না, cosটা ইভেন। আর যদি দুটাই নাও, cos এবং sin দুটাই নাও, তাহলে ওয়েভ ফাংশন ইজ neither even nor odd। কিন্তু আমি তো জানি এই ক্ষেত্রে ওয়েভ ফাংশন হয় ইভেন নয় অড, শুধু আমার একটু সিম্পলিফাই করা যাবে। তাহলে আমি যদি অড সলিউশন চাই তাহলে কস রাখবো না, কস না রাখতে গেলে এই কনস্ট্যান্ট এই শূন্য করবো, তাহলে এটা এই কনস্ট্যান্ট বি রাখবো, তো বি সাইন কে এক্স এটা নিতে হবে ভেতরে, এটাই বি সাইন কে এক্স। আর দুই দিকে বাইরে তো একই জিনিস রাখতে হবে, অড এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে নেব বি সাইন কে এক্স, একটা কনস্ট্যান্ট টাইম সাইন কে, এই বি একই কথা, একটা কনস্ট্যান্ট টাইম সাইন কে এক্স। এখানে একটা কনস্ট্যান্ট টাইম সি টু দি পাওয়ার কাপ পাই, এখানে যদি কনস্ট্যান্ট সি নেই, অড চাচ্ছি এখন, তাহলে এখানে নিতে হবে মাইনাস সি, তাহলে অড হবে। এইটাই, এই পরিবর্তন আর কিছু না। তাহলে অড সলিউশন চাইলে আমি লিখি, ধরো এখানে আছে, ভেতরে নেব সাম কনস্ট্যান্ট টাইম সাইন কে এক্স। ভেতরে কনস্ট্যান্ট এই বলেছি, বি বলতে পারতাম, এখানে আমার সাইনের সঙ্গে বি ছিল, এখন হঠাৎ করে এ এসে গেছে, অনেকে এটা বি ছিল। বি মানে একটা কনস্ট্যান্ট, সাই হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম সাইন কে এক্স, ওই কনস্ট্যান্টটাকে বি না বলে আবার এ বলছি, রাইট? এখানে তুমি বিও রাখতে পারতে, বিও রাখতে, ওয়াই নট, বি রাখতে পারতে, রাখাই উচিত ছিল। সাই 1 সাই 2 ওই ফর্মে রাখতে হবে, এখানে ইন রিজন 1 প্লাস থাকতে হবে, রিজন 2 তে মাইনাস থাকতে হবে, না হয়তো এটা ইনফিনিটি হয়ে যাবে। এখন ডি ইকুয়াল টু মাইনাস সি করতে হবে, তাহলে ওয়েভ ফাংশন হবে এইরূপ, সি এখানে মাইনাস সি এখানে এ। অ্যান্টিসিমেট্রিক বলেই তো স্যার মাইনাস নিচ্ছে না স্যার। ইয়েস, অ্যাসিমেট্রিক মানে অ্যাসিমেট্রিক না, ঠিক, এটা হচ্ছে অড। অড কেন্দ্র থেকে একটা বিশেষ দূরত্ব যদি যাও ডান দিকে এবং সমদূরত্ব মাইনাস হবে, সমদূরত্ব বাঁ দিকে দুইটা সাই মানের মধ্যে একটা মাইনাস সাইন, এটা অ্যাসিমেট্রিক ঠিক না, এটা অ্যাসিমেট্রিক তো বটে, এটা সিমেট্রিক না। জাস্ট দেখাইছিলেন যে ওয়েভ ফাংশন আমরা ইন্টিগ্রালে অড হইলে ক্যান্সেল করে দিতে পারি, ইন্টিগ্রাল, হ্যাঁ, কিন্তু এখানে ইন্টিগ্রাল করছি না তো, রাইট? জাস্ট অড ওয়েভ ফাংশন নিচ্ছি। আচ্ছা, গ্রাফটা কি রকম আর কি? গ্রাফটা আঁকলে অড ফাংশন হবে, অড ফাংশন হবে, কিন্তু আমি তো কখনো ওয়েভ ফাংশন ইন্টিগ্রেট করব না, আমি তো ইন্টিগ্রেট করব ওয়েভ ফাংশন স্কয়ার, সেটা তো ইভেন,
শুধু ওয়েভ ফাংশন যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা 0 হয়ে যাবে যদি অড ধরো। জি স্যার, ওইটাই বলছি। শুধু ওয়েভ ফাংশন ইন্টিগ্রেট করার কোনো অকেশন নাই। এখন আবার সেই এই ফাংশনের জন্য বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করো x = a, x = a তে করো কিংবা x = -a তে করো, একই কথা, তুমি একই ফাইনাল রেজাল্ট পাবে। x = a তে করে আমার সুবিধা, একটা মাইনাস সাইন থাকলে ভুল হওয়ার সম্ভাবনা। আবার সে আগের মতো করো, x = a তে ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কন্টিনিউয়াস, সেখান থেকে এই ইকুয়েশনটা পাবো, ka cot ka = -kappa a। অড সলিউশন পেতে গেলে আমার ইকুয়েশন 16 ফুলফিল করতে হবে। ইকুয়েশন 16 ইজ অ্যান ইকুয়েশন ইনভলভিং এনার্জি, কারণ কে এর মধ্যে এনার্জি আছে, কাপ্পার মধ্যে এনার্জি আছে, কাপ্পার মধ্যে ভি নটও আছে, রাইট? তাহলে অড সলিউশন পেতে গেলে যে কোনো এনার্জি নিয়ে আমি অড সলিউশন পাবো না। এমন যদি এনার্জি থাকে ওই রেঞ্জের মধ্যে 0 এবং ভি নটের মধ্যে, যে এনার্জি নিলে আমি ইকুয়েশন 16 ফুলফিল করাতে পারবো, সেই এনার্জি করেসপন্ডিং ওয়েভ ফাংশন অড হবে। আর ইভেন যদি সলিউশন চাই তাহলে ইকুয়েশন 14 ফুলফিল করতে হবে। সব এনার্জির জন্য ইকুয়েশন 14 ফুলফিল করবে না। ইকুয়েশন 14 একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ইকুয়েশন 14 থেকে আমাকে দেখতে হবে কোন এনার্জির জন্য ইকুয়েশন 14 স্যাটিসফাইড হয়। ইকুয়েশন 14 কে সলভ করতে হবে, সলভ করে এনার্জি বের করতে হবে, সেই সমস্ত এনার্জির জন্য করেসপন্ডিং ওয়েভ ফাংশন ইভেন হবে। ওকে, এইভাবে আমাকে যেতে হবে। ওকে, এখন আমি সলভ করছি। এখন সলভ করছি মানে কি, আমার ইকুয়েশন সলভ হয়ে গেছে, শর্টহ্যান্ড ইকুয়েশন সলভ হয়ে গেছে। এখন আমার রইল ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ইভেন সলিউশনের জন্য এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন ইনভলভিং এনার্জি এন্ড দ্য পোটেনশিয়াল হাইট। কে এর মধ্যে এনার্জি আছে, কে কাপ্পার মধ্যে পোটেনশিয়াল হাইট আছে, আর এটা হচ্ছে পোটেনশিয়াল উইডথ, এটা হচ্ছে পোটেনশিয়াল উইডথের অর্ধেক। ওকে, তাহলে এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করবো এখন ইভেন সলিউশনের জন্য। অড সলিউশনের জন্য তাই করব, এটাও সলভ করবো ফর অড সলিউশন করে আমি এনার্জি লেভেল, পসিবল এনার্জি গুলো কি কি সেটা বের করবো, সেটাই বলছি এনার্জি লেভেল। So we have obtained two transcendental equations, equation 14 and equation 16, valid for even solutions and odd solutions respectively. এই দুটো ইকুয়েশন 14 পেয়েছি ফর ইভেন সলিউশনস, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আর অড সলিউশনের জন্য ইকুয়েশন 16 এই রিকোয়ারমেন্টটা লাগবে। ইকুয়েশন 16 ইজ এ কনস্ট্রেইন্ট। ইকুয়েশন 16 আরেকটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ভ্যালিড ফর অড সলিউশনস। এই দুটো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন থেকে সলভ করব পর্যায়ক্রমে করে আমি অড সলিউশনের জন্য এবং ইভেন সলিউশনের জন্য করেসপন্ডিং এনার্জি লেভেল কি কি হবে সেটা আমি বের করব। তার আগে বলো এগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কেন বলা হয়? ট্রান্সেন্ডেন্টাল, এগুলোকে বলে, এটাকে বলে, এই ইকুয়েশনটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। কেন এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের নামকরণের সার্থকতা কি? ট্রান্সেন্ডেন্টাল কথাটার নামকরণের সার্থকতা কি? We have obtained two transcendental equations, equation 14 and equation 16. এটা একটা, আগের 14টা একটা, valid for even solutions and odd solutions respectively. Transcendental কেন? Transcendental as opposed to polynomial. Polynomial যদি হয়, ধরো cot k, cot k কোনো polynomial expansion নাই। cot k যদি expand করে in terms of k, k কে যদি বলো x, cot x কে যদি in terms of x প্রকাশ করো, তাহলে you get a infinite polynomial or infinite power series. ওটাকে polynomial বলে না, finite হলে polynomial বলে। এটা একটা infinite power series, এই জন্য এটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন।
এখানে যদি পাওয়ার সিরিজ যদি টার্মিনেট করতো যখন এক্স স্কোয়ার এক্স 5 এ যদি টার্মিনেট করতো তাহলে বলতাম ইটস এ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 5, কিন্তু এটাকে বলা যায় এখন পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি ইনফিনিটি, কারণ কটের পাওয়ার সিরিজ যদি লেখো এটা ইনফিনিট সিরিজ, ওই সেন্স এটা ট্রান্সেন্ডেন্টাল, অতিক্রম করে গেল ইনফিনিট বলে পলিনোমিয়ালকে অতিক্রম করে আরো কঠিন হলো, আরো উচ্চতর পর্যায়ে চলে গেল, ইয়ের দিকে ডিফিকাল্টির দিকে আরো 1 ডিগ্রি বেশি ডিফিকাল্ট হলো, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, কারণ কটের পাওয়ার সিরিজ নাই, পাওয়ার সিরিজটা পলিনোমিয়াল না, এটা ইনফিনিট পাওয়ার সিরিজ, ট্যানেরও তাই। এখন এটা সলভ করতে চাও, কিভাবে সলিউশন করবে? আচ্ছা, উই রিরাইট দিস ইকুয়েশনস হিয়ার। সো ইকুয়েশন 14 কে আবার লিখছি। ইভেন সলিউশনের জন্য কে tan k ইকুয়াল টু কাপ্পা এ। ইকুয়েশন 15 এটা একটু আগে লেখা ছিল, আবার লিখবো এটা কে cot k ইকুয়াল টু মাইনাস কাপ্পা, এগুলো আউট সলিউশনের জন্য। আর এখানে ভ্যারিয়েবল কে কাপ্পা হয়তো ভুলে গেছো, ওগুলো কিভাবে ডিফাইন করা হয়েছে আবার লিখলাম এখানে মনে করিয়ে দেওয়ার জন্য। কে ইজ এ পজিটিভ নাম্বার, is taken as the positive square root of the quantity 2me by h square। এর মানে আমি এখনো জানি না। হ্যাঁ বানাও, দুটো রুটি বানাও, একটা শাকটা কাঁচে একটু তরকারি করো, মিষ্টি কুমড়া ভাজি করো, হ্যাঁ, আর 2টা রুটি করো, 3টা রুটি করো, 3টা রুটি করো। তাহলে এখানে দেখো কে কিন্তু পজিটিভ সংখ্যা, কারণ ই পজিটিভ সংখ্যা, কিন্তু কে এর মান আমি জানি না, এখন এর মান জানি না। কাপ্পাও একটা পজিটিভ সংখ্যা, কারণ বি নট মাইনাস ই একটা পজিটিভ সংখ্যা, কারণ বি নট ই এর চাইতে বড়, বি নট মাইনাস ই কিন্তু একটা পজিটিভ সংখ্যা, কারণ আমি এনার্জির একটা মান খুঁজছি, আমি যে মানটা 0 থেকে ভি নট এই রেঞ্জের মধ্যে থাকবে, তাহলে ভি নট এনার্জির চাইতে বড়, ভি নট মাইনাস ই একটা পজিটিভ সংখ্যা, কাপ্পাটা একটা পজিটিভ সংখ্যা, কারণ আমি একটা পজিটিভ স্কয়ার রুট নিয়েছি। তাহলে দেখো এই কাপ্পা এবং কে এর ফর্মুলাতে একটা জিনিস খেয়াল করো, হেন্স কে and kappa are not independent of each other, they are related by, আমি ধরো উভয়কে যদি a দিয়ে গুণ দিয়ে যদি স্কয়ার করি, কে এ স্কয়ার প্লাস কাপ্পা এ স্কয়ার, কে এ হোল স্কয়ার যদি করি তাহলে কি হবে 2me h স্কয়ার a স্কয়ার, আর কাপ্পা এ হোল স্কয়ার হলে কাপ্পা স্কয়ার a স্কয়ার, কাপ্পা স্কয়ার হচ্ছে 2m v নট মাইনাস e h স্কয়ার a স্কয়ার, ই নট কেটে যাবে, থাকবে শুধু 2m v নট a স্কয়ার বাই h স্কয়ার। তাহলে কে এবং কাপ্পা কিন্তু কনস্ট্যান্ট না, এখানে আমি লিখেছি কিন্তু আমার ভ্যারিয়েবলটা শুধু কে না, কে এ, আর এখানে ইকুয়াল টু কাপ্পা এ, কে হচ্ছে এটা, কাপ্পা হচ্ছে, আমি এই দিয়ে গুণ দিয়েছি কেন? কারণ ট্যানের ভিতরে কে আছে, তাহলে বাইরে আগে ছিল কি কে, আমার ইকুয়েশন আগে ছিল, আসলে ইকুয়েশনটা ছিল আমি এভাবে পেয়েছিলাম 14 আগেই এটা পেয়েছিলাম, কে ট্যান কে ইকুয়াল টু কাপ্পা, ট্যানের ভিতরে কে, তাহলে কে কিন্তু ডাইমেনশনলেস, কে ডাইমেনশনলেস না, কে ইজ ডাইমেনশনফুল, কে ডাইমেনশন হচ্ছে 1 বাই লেন্থ, কে ডাইমেনশন হচ্ছে 1 বাই লেন্থ, এখানে 1 বাই লেন্থ, কাপ্পাও 1 বাই লেন্থ, কে এ এটা ডাইমেনশনলেস, কারণ এর ডাইমেনশন হচ্ছে লেন্থ। তাহলে আমি ইন টার্মস অফ কে এবং কাপ্পা প্রকার সলিউশন না করে আমি যদি এখানে উভয় সাইডে এ দিয়ে গুণ দেই, কে এ কাপ্পা এ, কে এ ট্যান কে ইকুয়াল টু কাপ্পা এ, আমার ভ্যারিয়েবলকে যদি বলি এক্স, যদি বলি কে এ, আর ওয়াই যদি বলি কাপ্পা এ, আমার ভ্যারিয়েবল হলো এখন এক্স এন্ড ওয়াই, এক্স ইজ কে, ওয়াই হচ্ছে কাপ্পা এ, তাহলে ইকুয়েশন দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান এক্স। এই ওয়াই এবং এক্স কিন্তু কোনো ডাইমেনশন নাই, তারা ডাইমেনশনলেস, তাতে আমার সলিউশন করতে সোজা হবে।
ওকে, এই জন্য এই গুণ দিয়ে নিয়েছি আর কি। এই যে এখানেও তাই, আমি পেয়েছিলাম কে কট কে ইকুয়াল টু মাইনাস কাপ্পা, উভয় সাইডে এ দিয়ে গুণ দিয়ে আমি পেলাম কে কট কে মাইনাস কাপ্পা এ। ওকে, তাই বলছি এখন কে এবং কাপ্পা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। তাহলে কে এ স্কোয়ার প্লাস কাপ্পা এ স্কোয়ার ইকুয়াল টু 2m v naught a square by h square. এটা হলো, নোট দ্যাট in the Ka kappa A plane, Ka kappa A plane, equation 16 represents a circle of radius eta square root. এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে x square plus y square equal to radius squared. তাহলে ওই প্লেনে যদি আমি ওই কে, এটা জিওমেট্রিক্যালি দেখো, এখন কে দুইটা একটা প্লেন ধরো, একটা ম্যাথমেটিক্যাল প্লেন, একটা কোঅর্ডিনেট হচ্ছে কে আর একটা কোঅর্ডিনেট হচ্ছে কাপ্পা এ, একটা এক্স একটা ওয়াই, দুটো কোঅর্ডিনেটের স্কয়ারের যোগফল যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে ইকুয়েশনে দাঁড়ায় সার্কেল, সার্কেলের রেডিয়াস হচ্ছে ওই কনস্ট্যান্টের স্কয়ার রুট। তাহলে দুটো কোঅর্ডিনেট, একটা এক্স একটা ওয়াই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু আর স্কয়ার, এই কনস্ট্যান্ট স্কয়ার রুট হচ্ছে আর রেডিয়াস। Okay, তাহলে it's really a circle in the mathematical plane, in the mathematical Ka kappa A plane, K কে y বলতে পারো, তাহলে kappa A কে x বলতে পারো, একটাকে y একটাকে x। In the xy plane, right, Ka it is a circle, right, circle of radius এত। এখন আমি গ্রাফিক্যাল সলিউশন করব। যখন ধরো অড সলিউশন করব, এটা আমাকে স্যাটিসফাই করতে হবে, যে কোনো কে যে কোনো কাপ্পা দিয়ে নয়, সেই সমস্ত কে এবং সেই সমস্ত কাপ্পা দিয়ে এই ইকুয়েশন সলভ করতে হবে, যে সেই কে এবং কাপ্পা এর মধ্যে এই রিলেশনশিপটা থাকতে হবে অ্যাজ এ কনস্ট্যান্ট। এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট না, কে এবং কাপ্পা এর টোটাল ইন্ডিপেন্ডেন্ট না, দে ফর্ম এ সার্কেল, তারা এই ইকুয়েশন স্যাটিসফাই করে, এটা একটা কনস্ট্রেন্ট। এই ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, অ্যাট দ্য সেম টাইম অড সলিউশন জন্য এটা, আর ইভেন সলিউশন চাইলে ইকুয়েশন অ্যাট দ্য সেম টাইম এইটা, এই দুটো ইকুয়েশন ফুলফিল করতে। ইভেন কে কাপ্পা এ, যে কোনো কাপ্পা এ নিয়ে তো এই সলিউশন আমি করতে পারবো, যে কোনো কে যে কোনো কাপ্পা এ নিয়ে সলিউশন করবো না। কে কাপ্পা এর মধ্যে একটা কনস্ট্রেন্ট থাকবে, সেই কনস্ট্রেন্টটা হচ্ছে এই ইকুয়েশন 16। তার মানে এখন তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি ইভেন সলিউশন চাই, আমাকে দুটো ইকুয়েশন সলভ করতে হবে। ইভেন সলিউশন চাইলে কোন কোন এনার্জির জন্য ইভেন সলিউশন পসিবল, সেটা করতে চাইলে আমাকে ইকুয়েশন 14 সলভ করতে হবে, ইকুয়েশন 14 এর সঙ্গে ইকুয়েশন 16 নিয়ে একসঙ্গে ইকুয়েশন 14 এবং ইকুয়েশন 16 সলভ করতে হবে। আর অড সলিউশন চাইলে ইকুয়েশন 15 এবং ইকুয়েশন 16 একসঙ্গে সলভ করতে হবে। দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি ভ্যালিড হতে হবে অডের জন্য। ইভেনের জন্য এবং 16, অডের জন্য 15 এবং 16, এই দুটো করে ইকুয়েশন একই সঙ্গে ভ্যালিড হতে হবে। একই সঙ্গে ভ্যালিড হতে গেলে আমি গ্রাফিক্যাল সলিউশন অ্যাপ্লাই করতে পারবো। ধরো আমি ইভেন সলিউশন চাই, ইকুয়েশন 14 এর গ্রাফ আঁকলাম, ইকুয়েশন 14 একটাকে এক্স বললাম, একটাকে ওয়াই বললাম, রাইট। ধরো কে কে বললাম এক্স, কাপ্পা এ কে বললাম ওয়াই, তাহলে এটা প্লট করলাম, y ইকুয়াল টু এক্স tan x প্লট করলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটা স্কোয়ার, একটা সার্কেল প্লট করলাম। দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি ভ্যালিড হতে হবে, তবে দুটো ইকুয়েশন ক্রস করতে হবে, কোথাও ইন্টারসেক্ট করতে হবে, এক জায়গায় কি দুই জায়গায়, 10 জায়গায়। ইন্টারসেকশন পয়েন্টস গুলো হচ্ছে আমার সলিউশন। এইভাবে গ্রাফিক্যাল মেথড অ্যাপ্লাই করে আমি এনার্জি আইগেন ভ্যালু বের করব। ওকে, তাহলে নেক্সট ডেতে, কালকে অথবা পরশুদিন, আমি গ্রাফিক্যাল সলিউশন কি হবে সেটা আলোচনা করব, কিভাবে করব। এই যে গ্রাফ এঁকে
কিভাবে সলিউশন করব সেটা আলোচনা করতে হবে। এই গ্রাফিক্যাল সলিউশন করতে গেলে অনেক কিছুই তোমাদের ক্লারিটি আসবে। তারপরে আমি ওয়েভ ফাংশন প্লট করব। বেশ কঠিন আছে, খুব সোজা না, রাইট?